মানে আমার লেখার হাতে খড়িটা পুরোপুরি সন্দেশে। প্রথম সন্দেশে কি লিখলে? মনে হয় ছড়া ছিল। বিজ্ঞান ফিজিক্স কি করে মেলালে? সচেতন ভাবে না, একদমই মেলাইনি। আমি যে কাজটা করি সেটাকে বলা হয় আলট্রা কোল্ড অ্যাটম ফিজিক্স। বাংলা ভাষায় কি বিজ্ঞান চর্চা করা সম্ভব? একটু সমস্যা আছে, সমস্যাটা পরিভাষাজনিত। বিজ্ঞান কি সত্যি অনলাইনে শেখা যায়? না, নিরুৎসাহ করবার জায়গায় সমাজ চলে আসে, সেটা দেশে হোক বা বিদেশেও। আচ্ছা মেয়ে, তুমি বোধহয় অঙ্ক তো তাহলে সেভাবে পারবে না, ইত্যাদি। আজকে আমাদের সমবয়সীরা যত সহজে একজন মহিলা সতীর্থকে স্বীকার করে নিতে পারে, পূর্ববর্তী প্রজন্মে সেটা তো অতটা ছিল না। লিঙ্গ সাম্যের পাঠটা তো ছেলেকে আরো ছোটবেলা থেকে দেয়া প্রয়োজন। মা পিঙ্ক রং তো আমি পড়তে পারবো না, পিঙ্ক তো মেয়েদের কালার। প্রথম থেকেই একটা কুঠার হাতে ভাঙতে ভাঙতে যেতে হবে, কিছু করার নেই। প্রান্তিক মেয়েদের স্বর আমার মনে হয় এখনো কিন্তু বাংলা কবিতায় পৌঁছয়নি সেভাবে। জানালায় দাঁড়িয়ে আজ, বিকেলে বাইসন মেরে ফিরে আসছে প্রাণনাথ। এসো বসো, পরিশ্রম বেশি হলো, হাওয়া করি। ইস, দেখো কত রক্ত গড়িয়ে পড়েছে, চলো মুছে রাখি। কপালে লেখা টেখা কিছু নেই, আছে যা তাকে বলে ধপ। কপালে লেখা টেখা কিছু নেই, আছে যা তাকে বলে ধপ। গল্প জুড়ে তার শুরু হলো আবার বৈঠকে বৈঠক। গল্প জুড়ে তার শুরু হলো আবার বৈঠকে বৈঠক। গুহা মানবীর চিঠি। জানালায় দাঁড়িয়ে আজ, বিকেলে বাইসন মেরে ফিরে আসছে প্রাণনাথ। এসো বসো, পরিশ্রম বেশি হলো, হাওয়া করি। ইস, দেখো কত রক্ত গড়িয়ে পড়েছে, চলো মুছে রাখি। বল্লম নামাও, তেতো কালচিটে এই রক্তচিহ্ন ঢেকে রাখবো বলে এত তুলো চাষ, এত কাপড় বুনেছি আর পাথরে বিছিয়ে দিচ্ছি। তথাপি উঠেছে ফুটে মেরুন শোণিত রেখা, শাখা নদী উপনদী। চাপা দিতে গিয়ে তাই ছবি আঁকছি, পদ্য লিখছি মেঝে জুড়ে। ইতিহাস ভূগোল বিজ্ঞান তবু ক্রমশ গড়িয়ে যাচ্ছে কবষ্ণ তরল। তাকে কিভাবে সামলাই বলো, কিসে ঢাকি, কি করে আটকাই? এমন বাইসন নাথ কেন মারো, কিসে মারো, যার রক্ত থেমেও থামে না? আজকে বেশ ইন্টারেস্টিং ভাবে একজনের সাথে আমরা আড্ডা দেব, মানে আমি আড্ডা দেব, কারণ তার সঙ্গে আলাপ হয়েছিল পুটুলির সূত্রে। বেসিক্যালি পুটুলি আর পুটুস, কিন্তু ওদের অরিজিনাল নামটা বলতে হবে। সেটা হচ্ছে সহচরী এবং আয়ত। আমরা বেসিক্যালি হচ্ছে আমাদের ছেলে মেয়েরা একই ক্লাসে একই সেকশনে পড়ে। আজকে যেটা দিয়ে শুরু হলো এবং ঢোকার সাথে সাথেই বললাম যে সহচরীর একটা জিজ্ঞাসা আছে আয়তর কাছে, এটা একটু বলে নি। তো এটা দিয়ে আমাদের শুরু হলো, কিন্তু আয়তর মা এবং সহচরীর মা আজকে এমন একটা আড্ডা দেবে যেখানে সহচরীর মাও একটু ঘাবড়ে আছে, কারণ সেই সাবজেক্টের সঙ্গে যুক্ত নয়। রাকা আজকে আমাদের সঙ্গে আছে, কবি এবং একাধারে আবার অধ্যাপিকা, তাও আবার ফিজিক্সের। মানে আমার তো ভাবলেই কেমন লাগছে যে মানে সাহিত্যের সঙ্গে বিজ্ঞান ফিজিক্স কি করে মেলালে, মানে কি করে ইচ্ছেটা জন্মালো দুটো? সচেতন ভাবে না, একদমই মেলাইনি। সেভাবে ভাবতে গেলে ধরো ছোটবেলা থেকে অঙ্ক ভালো লাগে, বিজ্ঞান ভালো লাগে, সাহিত্যও ভালো লাগে। এইবার দুটো না পুরোপুরি আলাদাভাবে নিজের রাস্তা নিয়েছে। কারণ বিজ্ঞানে আমার মানে পড়াশোনাটা প্রথাগত পড়াশোনা, বিজ্ঞান নিয়ে পড়েছি, ফিজিক্সে পিএইচডি করেছি, পোস্টডক করেছি, এখন নিজে পড়াচ্ছি ফিজিক্স ক্যালকাটা ইউনিভার্সিটিতে। আর সাহিত্যটা পুরোপুরি একটা নেশার জায়গা থেকে, ফিজিক্সটাও অবশ্যই ভালোবাসার, তীব্র ভালোবাসার জায়গা থেকেই। কিন্তু সাহিত্যটা মানে ওটা ওই নিজস্ব ভালো লাগা, দিনের শেষে নিজের যে ভালো লাগার কাছে ফিরতে ইচ্ছে করে সেই রকম একটা। তো এবার এই দুটোকে পরস্পর বিরোধী বলে কখনো আমার মনে হয়নি, বরং মনে হয়েছে একটা হয়তো আরেকটার পরিপূরক, অন্তত আমার ক্ষেত্রে। মানে দুটো দুরকম মেরু, যখন মানে তোমার এইটাতে একটু বোর হয়ে গেলে, টায়ার্ড হয়ে গেলে, তখন এইখানে দমটা নাও আর কি। সেটা কিছুটা, তবে আমার আবার মনে হয় না যে দুটো খুব আলাদা রকম ভাবে বিপরীত মেরু। কারণ
মানে দিনের শেষে মানুষের সমস্ত সন্ধানই তো কোথাও না কোথাও কোনোভাবে মিলে যায়। কেউ সেই মানে কারোর কাছে সেই খোঁজার রাস্তাটা হয়তো সাহিত্য, কারোর কাছে সেই খোঁজার রাস্তাটা বিজ্ঞান, কারোর কাছে দুটোই, কারোর কাছে হয়তো একটা অন্যটাকে প্রভাবিত করে। কাজে আমার মনে হয় দুটোকে আমি ওইভাবে আলাদা করে দেখতে পারি না। আলাদা মানে দুটোর প্রকাশভঙ্গি অবশ্যই আলাদা, তীব্রভাবে আলাদা, কিন্তু মানে নিজস্ব মনোজগতে আমার দুটোই মিলেমিশে ভেঙে চুরে যায়। বাহ, তো কে প্রথম কাছে এসেছিল? কবিতা নাকি বিজ্ঞান নিয়ে পড়ার ইচ্ছে? আমি যদি ক্রম হিসেবে ভাবি তাহলে লেখার শুরুটা আগে, বিজ্ঞান তারপরে, কিন্তু আবার কবিতাটা আরো পরে। মানে আমার লেখার হাতে খড়িটা পুরোপুরি সন্দেশে, ছোটদের মানে ছোটদের ছড়া, নিজেরও তখন ছোট, সেই অবস্থায় ছড়া গল্প এইসব লিখতে গিয়ে। আমি শিলিগুড়িতে থাকতাম কারণ বাবা উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করতেন, ওখানে কোয়ার্টারে থাকতাম আমরা। এইবার মাসে মাসে ডাকযোগে সন্দেশ আসতো, তো সেটা আমার কাছে একটা বিরাট মানে পৃথিবী সেটা। এইবার সন্দেশ তো তখন ভীষণ আকর্ষণীয় ছিল, আর ছোটদেরকে উস্কে দেওয়ার মতো অনেক কিছু সন্দেশে ছিল, যে প্রত্যেক সংখ্যায় একটা করে হাত পাকাবার আসর, যেখানে ছোটরা ইচ্ছে মতো লিখবে, আঁকবে। প্রতি বছর নববর্ষ বা শারদ সংখ্যায় বেশ কিছু প্রতিযোগিতা থাকতো, সেগুলো খুব মজার। যে একটা দুটো লাইন দিয়ে দেওয়া হলো একটা ছড়ার, সেটাকে শেষ করতে হবে, একটা গল্প লিখতে হবে যেখানে হয়তো ক শব্দটা কোথাও আসবে না, এইসব। তো এইটা একটা খেলা খেলা মজা থেকেই আমার সেই লেখার শুরুটা। কিন্তু তারপর সেই ভালোবাসাটা রয়ে গেছিল, যদিও যেটা বললাম যে সিরিয়াস কবিতা বা অন্য লেখাতে আসাটা অনেক পরেকার, কিন্তু ওই ছোটদের লেখাটা চলছিল। মানে প্রথম কোন বয়সে, তোমার কোন ক্লাসে পড়তে যখন তুমি সন্দেশে লিখলে? প্রথম লেখা বেরিয়েছিল সেটা বোধহয় ক্লাস 2 তে পড়তাম, হ্যাঁ, মানে যে যে মানে বয়সটা এখন- আয়ত বা সহচরী যে বয়স, সেই সময় আচ্ছা, ওই হাত পাকাবার আসরে। বাহ, ওই জন্যই আয়ত বোধহয় এখন হাত পাকাচ্ছে। আমার হ্যাঁ। মেয়ে বলেছে আয়ত দারুণ কবিতা লেখে, দারুণ অঙ্ক করে। ও, মানে একটু মুডি, মাঝে মাঝে ইচ্ছে হলে গল্প লেখার চেষ্টা করে। ছড়া লিখেছিল একটা, তারপর বললো না আর লিখবো না, ওটায় বড্ড পরিশ্রম হয়, ওরকম মেলাতে হয়, গল্পই ভালো। তো তাহলে ক্লাস 2 তে প্রথম সন্দেশে কি লিখলে? গল্প? না, মনে হয় ছড়া ছিল, ছড়া সেটা ছিল। ছড়া দিয়েই শুরু হয়েছিল এটা। আচ্ছা, ইনফ্যাক্ট তার আগে হয়তো নিজে টুকটাক লিখতাম, কিন্তু ওই সন্দেশে বেরোনো, নিজের নাম সন্দেশের মতো পত্রিকায় ছাপার অক্ষরে দেখছি, সেটা ওই ছোট বয়সে সেটা তো একটা বিরাট বিশাল আনন্দের। ব্যাপার, তখন মনে হচ্ছে আরো লিখি আরো লিখি, হ্যাঁ। এইরকম একটা ব্যাপার। প্রতিযোগিতাতেও টুকটাক পুরস্কার আসতে লাগলো, সেটাও তখন দারুণ আমাদের সময় ব্যাপার। বলে এরকম প্রতিযোগিতা হতো যে, আমাদের এরকম ছিল। এখন তো আমি মনে হয় না দেখতে পাই, আমি জানি না হয় কিনা, স্কুলটা এখন দেখা যাক। আমিও জানি না হয় কিনা। হুম। আর এখন ফিরে তাকালে মনে হয় ওই বড় হওয়াটা বোধহয় খুব সুন্দর সময় ছিল আমাদের। হ্যাঁ। মানে খুব একটা শান্ত গতিতে আমরা আমাদের মতো বড় হতে পেরেছি, বা নিজেদের ভালো লাগার বিষয়গুলো এক্সপ্লোর করতে দেখিয়ে পেরেছি। দিতে পেরেছে হ্যাঁ। অনেক জিনিসের হ্যাঁ। মধ্যে কোনটা ভালো লাগে, কোনটা ভালো সেটা লাগছে বুঝতে সেটা, মানে একটা গতিটা কম ছিল তো জীবনের, ওই সুযোগটা ছিল যে আমার কার লিখতে ভালো লাগছে, কার গান গাইতে ভালো লাগছে, কার নাচতে ভালো লাগছে, সেইটাকে বুঝে নেবার সুযোগটা তখন বোধহয় আরেকটু বেশি ছিল। তারপরে তুমি তো শিলিগুড়িতেই আমি শিলিগুড়িতেই আমার স্কুল জীবন পুরোপুরি শিলিগুড়িতেই। তারপরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলাম, তারপর থেকে কলকাতায় ফিজিক্সে। ফিজিক্সে। আচ্ছা, তারপরে মানে কোরিয়ার গল্পটা শুনতে চাই, যে কি করে। যাদবপুরে ফিজিক্সে বিএসসি এমএসসি করলাম, তারপরে আমার পিএইচডি গবেষণা হচ্ছে কলকাতাতেই, এসএন বোস ন্যাশনাল সেন্টার ফর বেসিক সায়েন্সেসে। ওখানে আমি দীর্ঘ 5 বছর হোস্টেলে থেকেছি, ওটা রেসিডেন্সিয়াল পিএইচডি প্রোগ্রাম ছিল, ওখানে তখন কাজ করেছি অধ্যাপক জয়ন্ত ভট্টাচার্যের তত্ত্বাবধানে। এবার তারপর পিএইচডি শেষ করে তারপর যখন পোস্ট ডক্টরাল পজিশন খুঁজছি, তখন কোরিয়াতে, সাউথ কোরিয়াতে পোহাং বলে একটা শহরে, সেখানে একটা রিসার্চ ইনস্টিটিউট, এশিয়া প্যাসিফিক সেন্টার ফর থিওরিটিক্যাল ফিজিক্স, সেখানে তখন আমি 2.5 বছর মতো ওখানে ছিলাম সেখানে। তো মানে এটা না জাস্ট পরপর হয়ে গেছে যে ঠিক আছে ফিজিক্স পড়তে ভালো লাগছে, তাহলে ভাবা যাক যে এখানেই জার্নিটা কন্টিনিউ করব, পিএইচডি নিশ্চয়ই করব। পিএইচডির কাজ কোন দিকে এগোচ্ছে সেই গতি মুখ অনুসারে ঠিক হয়ে গেল যে পোস্টডকও নিশ্চয়ই সেই কাছাকাছি বিষয় হবে। এবার মানে আমি যে কোরিয়াতেই যাব এরকমও কোনো
প্রেফারেন্স অবশ্যই ছিল না, তখন এদিক ওদিক বিভিন্ন জায়গাতেই অ্যাপ্লাই করছি, ওখান থেকে প্রথম অফার এলো, আমিও চলে গেলাম, এইরকম আর কি ব্যাপার। কি সাবজেক্ট, মানে কি পোস্ট ডক্টর, তোমার সাবজেক্ট কি ছিল? মানে আমি তো ফিজিক্সের, এবার আমার মানে ওই হ্যাঁ আমার বিষয় বলতে গেলে আমি যেটা নিয়ে কাজ করি আমরা বলি, মানে খুব ব্রড টপিক হিসেবে আমরা বলি কন্ডেন্স ম্যাটার থিওরি। আরেকটু যদি ছোট করে আনি, আমি যে কাজটা করি সেটাকে বলা হয় আল্ট্রা কোল্ড অ্যাটম ফিজিক্স। আমি পুরো আগে বলে নেওয়া ভালো, আমি পুরোপুরি তাত্ত্বিক কাজ করি, মানে আমার সাথে গবেষণাগারে যন্ত্রপাতিতে হাত দেওয়ার কোনো সংযোগ সরাসরি নেই, কিন্তু আবার ওই যন্ত্রটা কি কাজ করে তার অঙ্ক হয়তো আমি করি, এইরকম ব্যাপারটা। এবার আমার কাজটা হচ্ছে কিছুটা, আমার বিষয়টা তোমাকে বললে হয়তো ভালো লাগবে তোমার, এটা যে এটা হচ্ছে খুব কম তাপমাত্রায় পদার্থের কিছু অদ্ভুত অদ্ভুত ধর্ম দেখা যায়। কারণ খুব কম তাপ, মানে আমরা যে চারপাশে আমাদের যে পৃথিবীটা সেটা তো নিয়ন্ত্রিত হয়, আমরা যাকে টেক্সট বুকের ভাষায় বলি ক্লাসিক্যাল গতিবিদ্যা, সেটা দিয়ে, যে আইজাক নিউটনের যে ল গুলো। কিন্তু যখন খুব কম তাপমাত্রায় চলে যাই, তখন যেটা সেখানে জিতে যায় সেটা হচ্ছে কোয়ান্টাম মেকানিক্স, কোয়ান্টাম গতিবিদ্যা। এইবার সেই জন্য ওই রকম তাপমাত্রায় পৌঁছালে কিছু অদ্ভুত জিনিস হয়, যার সঙ্গে আমাদের বাঙালি বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসুর নাম জড়িয়ে আছে। যে সত্যেন্দ্রনাথ বসু যে সম্ভাবনাটা ভেবেছিলেন, তার সঙ্গে আইনস্টাইনের সঙ্গে ওর যে চিঠির যোগাযোগ হয়েছিল, যেটা ওদের দুজনের নামে, যে বোরস আইনস্টাইন কনডেনসেশন, যে কিছু কণাকে, কিছু বোজন কণাকে খুব কম তাপমাত্রায় নিয়ে এলে তারা সবাই একই শক্তি স্তরে সবাই চলে যাবে এবং একটা অদ্ভুত একটা অন্যরকম পদার্থ তৈরি হবে। এটা কিন্তু 1925 সালে ওরা তাত্ত্বিকভাবে ওরা ভবিষ্যৎবাণী করেছিলেন, বলা যায় অঙ্ক করে দেখিয়েছিলেন যে এরকম হতে পারে। সেটা বহু বছর পরে 1995 সাল নাগাদ সত্যি সত্যি ল্যাবে জিনিসটা করে দেখে লোকজন, এবং তারপর থেকে এই সংক্রান্ত থিওরি এক্সপেরিমেন্ট দুটোই খুব বেশিভাবে চলতে থাকে। তো আমার কাজ কিছুটা এই বোস কনডেনসেশন এবং আনুষঙ্গিক বিভিন্ন ঘটনাবলী নিয়ে, যে খুব কম তাপমাত্রায় পদার্থের মধ্যে কি কি নতুন কি ধর্ম আসতে পারে। ভয় লেগেছিল যে প্রথমে বিদেশ যাবে? না, ভয় করেনি, তার কারণ যে তার আগেও পিএইচডি চলাকালীনও তখনও আমরা বিভিন্ন কনফারেন্স ইত্যাদি অ্যাটেন্ড করতে বিদেশে গেছি, সেটা মোস্টলি ইউরোপে, ইটালিতে গেছি, জার্মানিতে গেছি। এবার সেখানে কি দেখো, মানে পশ্চিমী দুনিয়াটা তো আমাদের অনেকটা বেশি চেনা, যে আমরা সিনেমা দেখে বই পড়ে, মানে ইটালি বা জার্মানি আমরা কিন্তু সামনে না পৌঁছাও অনেকখানি চিনি। ইংল্যান্ডেও তখন পিএইচডির সময় ডারহাম ইউনিভার্সিটিতে কিছুদিন ভিজিট করেছিলাম, এক অধ্যাপকের সঙ্গে কাজ করেছিলাম। কিন্তু সেখানে গিয়ে আমার মনে হয়েছিল এটা আমার চেনা জিনিস, জানা জিনিস, আমি বইতে যা পড়েছি, ছবিতে যা দেখেছি, আমি সামনাসামনি দেখছি। সেখানেও নিশ্চয়ই ভালো লাগা ছিল সবকিছু, কিন্তু কোরিয়াতে গিয়ে যেটা হলো, আমার মনে হলো আমার কাছে একটা সম্পূর্ণ অন্য পৃথিবী খুলে যাচ্ছে। যে এই দূরপ্রাচ্যের দেশগুলো, জাপান, চীন বা কোরিয়া, এগুলো তো মানে সাংস্কৃতিক দিক থেকে ভারতের অনেক কাছে। আমরা তো একটা কমন ইতিহাস এক অর্থে শেয়ার করি। ধরো বৌদ্ধ ধর্ম ভারত থেকে যখন এই দূরপ্রাচ্যের দেশগুলোতে গেছে, তার প্রভাব এখনো রয়েছে। ফলে কোরিয়াতে গিয়ে আমি দেখছি যে পাহাড়ের মাথায় প্রাচীন সব বৌদ্ধ মন্দির, প্রচন্ড পুরনো, সেখানে অন্যরকম তাদের যে আরতি হচ্ছে, তাদের যেরকম পাহাড়ের গায়ে খোদাই করা বুদ্ধের মুখ, তখন আমার অদ্ভুত একটা মনে হচ্ছে যে এটা তো একরকম আমার আত্মীয় দেশ। আমি যে সাংস্কৃতিক জায়গায় বড় হয়েছি তার সঙ্গে আমি এটাকে খুব কানেক্ট করে নিতে পারছি। কিন্তু সেটা আমার ওই দেশে পৌঁছানোর আগে আমার জানা ছিল না যে এটা আমার জন্য অপেক্ষা করে আছে। কারণ কোরিয়া সম্পর্কে সত্যিই আমার তার আগে পড়াশুনো বা খুব স্পষ্ট ধারণা কিছু, হ্যাঁ ওখানে এখন টেকনোলজিক্যাল প্রোগ্রেস ভীষণ বেশি, আমি জানি যে ভালো গবেষণা হবে, ভালো পরিকাঠামো পাবো, কিন্তু এই সাংস্কৃতিক দিকটা আমার তার আগে ঠিক ভাবা বা জানা ছিল না। ফলে বিস্ময়ের আনন্দের ধাক্কা দুটোই খুব বেশি ছিল। আর মানে সহযোগিতা, সাধারণ মানুষের কাছ থেকে তো ভীষণ ভালো ব্যবহার পেয়েছি, অদ্ভুত আন্তরিক, অদ্ভুত, সবসময় সাহায্য করতে প্রস্তুত। আমার ইনস্টিটিউটটা অবশ্য সে অর্থে কোরিয়ান ছিল না, মানে ওটা তো এশিয়া প্যাসিফিক সেন্টার ফর থিওরিটিক্যাল ফিজিক্স, ফলে মানে আমি যার সঙ্গে কাজ করতাম তিনি যেমন জাপানি একজন অধ্যাপক, ফলে ওখানে বিভিন্ন দেশের ল্যাঙ্গুয়েজ, তারা সব ইংরেজিতে কথা, পড়াশোনার ভাষায় তো সবটাই ইংরেজিতে। তবে মজা লাগতো, আমার জাপানি অধ্যাপকই যেমন দেখতাম যে ওদের কাছে সমস্ত স্ট্যান্ডার্ড ফিজিক্সের টেক্সট বুকের জাপানি অনুবাদ আছে, আমরা যেটা ইংরেজিতেই পড়ে অভ্যস্ত, উনি ইংরেজিও ভালো জানেন,
কিন্তু তারপর যদি আরেকটু তলিয়ে বুঝতে চান তখন তাড়াতাড়ি জাপানি বই নামিয়ে জাপানিতে পড়ে তারপর হয়তো আলোচনাটা ইংরেজিতেই করছেন। কি দারুণ বিষয় না যে নিজের মাতৃভাষায় বইগুলো আছে। তো হ্যাঁ। বাংলা ভাষায় কি বিজ্ঞান চর্চা করা? বাংলা ভাষায় যে বিজ্ঞান চর্চা প্রয়োজন সেটা তো সত্যেন্দ্রনাথ বসুও সেটা খুব জোর দিয়ে বলেছেন। ব্যক্তিগতভাবে আমার মনে হয় যে সেটার একটু সমস্যা আছে, সমস্যাটা পরিভাষাজনিত। ধরো আমি এই যে স্কুলের কথা হচ্ছিল, আমি কিন্তু 12 পর্যন্ত বাংলা মাধ্যমে পড়েছি। এইবার বিভিন্ন ইংরেজি শব্দের তখন আমি বাংলা পরিভাষায় আমি সায়েন্সটা শিখেছি। এইবার সেটা যে সবসময় খুব সহজ লাগতো তা কিন্তু নয়, মানে বরং পরে যখন আমি বিএসসি তে গিয়ে তার ইংরেজি টার্মগুলোর সঙ্গে পরিচিত হচ্ছি, আমার সেটা কিন্তু বেশি সহজ লেগেছে। মানে বাংলায় আমরা পড়েছি পড়া চৌম্বক, অপরা চৌম্বক, এইবার সেটার বদলে আমার ফেরোম্যাগনেট কথাটা আমার অনেক সহজ লাগছে, কারণ ওটাকে আমি ভাবতে পারছি যে আচ্ছা ফেরোম্যাগনেট এটা মিলে। কারণ আমাদের দৈনন্দিন কথাবার্তায় আমরা তো অতটা ওই ধরনের ধ্রুপদী বাংলা ব্যবহার করি না, ফলে পরিভাষার জায়গাটা যদি ওরকম হয়ে যায় আমার মনে হয় একটু জটিলতা বাড়ে। এবার সত্যি একটা ভাষাজনিত দূরত্ব তো তৈরি হয়। ধরো একজন ছাত্র যখন প্রথম, বিশেষ করে যে ধরো মাতৃভাষাতেই পড়াশোনা করেছে স্কুল পর্যন্ত, হয়তো তাকে মাতৃভাষায় টেক্সট বুকের সুযোগ দেয়া গেলে তার হয়তো প্রথম ওই সিঁড়ি ধাপটা পেরিয়ে আসাটা সহজ হতো, কিন্তু সেটা একটু মুশকিল এই মুহূর্তে। আর যেহেতু ইংরেজিটা আমরা অনেক ছোটবেলা থেকে শিখি, মানে যে কোনো চীন বা জাপানের মানুষজন ওরা মানে ওদের পক্ষে ভাষাগত ব্যবধানটা অনেক বেশি। ওদের হয়তো আমি দেখেছি যেহেতু পেপার, ধরো উচ্চ গবেষণায় গিয়ে পেপার লিখতে হয় সেটা ইংলিশেই লিখতে হয়। এবার সেটা ভারতীয়দের পক্ষে অনেক সহজে আসে, কারণ ওই ইংরেজিটার সঙ্গে আমরা ছোটবেলা থেকেই পরিচিত, ব্যবহারিক ইংরেজিটার সঙ্গে। তবে হ্যাঁ, মানে এটা হয়তো সবাই মিলে আলোচনা করে কোনো রাস্তা নিশ্চয়ই ভাবা যেতে পারে যে পরিভাষার সমস্যাটা কিভাবে এড়িয়ে যাওয়া যায়। কারণ দিনের শেষে যতই হোক মাতৃভাষায় একটা কিছু নতুন পড়ছি। আইডিয়া যখন পৌঁছচ্ছে তখন তো বোঝাটা অনেক সহজ হয়, কারণ প্রথমে ভাষার বাধা টপকাবো না আইডিয়ার বাধাটা টপকাবো। ভাষার বাধাটা না থাকলে আইডিয়াটা অনেক সহজে গ্রহণ করা যায়। যারা মানে একদম প্রত্যন্ত গ্রাম থেকে আসে বা অবশ্যই অবশ্যই তাদের জন্য তো খুব কঠিন হয়ে যায় বিষয়টা। এবং মানে এই প্রসঙ্গে আমার মনে পড়ছে যে একবার একটা কনফারেন্সে জার্মানিতে গেছি, তখন ইউরোপেরও বিভিন্ন বিশ্ববিদ্যালয় যেটা করছে যে সারা পৃথিবীর ছাত্রছাত্রী টানবে বলে ওরা বহু কোর্স ইংরেজিতে অফার করছে, যেটা আগে ছিল না। তো তখন আমার মনে আছে এক জার্মান অধ্যাপক খুব দুঃখ করে বলছেন যে কি যে হচ্ছে, আমাদের ইউনিভার্সিটি গুলো সব ইংরেজিতে পড়াচ্ছে, এবং এই কথাটাই যেটা তোমাকে বললাম যে আগে ভাষাটা বুঝবে না আগে ফিজিক্সটা বুঝবে। তো তখন আমি ভাবছি আচ্ছা কি এমন অসুবিধা, আমরা তো এভাবেই পড়েছি। কিন্তু বোধহয় একটা প্রয়োজনীয়তার জায়গা থেকে যায়, যেটা তুমি বললে যে বিশেষ করে গ্রাম থেকে যে এসেছে বা যার পক্ষে ইংরেজিটাই কিছুটা অনতিক্রম্য একটা জায়গায় রয়েছে, কারণ তার জন্য সেইভাবে তো আমাদের ইংরেজি চর্চাটাও হয় না। ঠিক। মাতৃভাষা যেভাবে আমাদের ঠিক। কাছে সহজে পাওয়া যায়, ইংরেজি অবশ্যই। চর্চাটা তো অবশ্যই। তবে আমি এই প্রসঙ্গে বলবো মাতৃভাষার চর্চাটাও কিন্তু খুব যে উম, ভালোভাবে হচ্ছে তা নয়। এই মুহূর্তে এই মুহূর্তে আমরা কিন্তু করে এসেছি। আমরা করে এসেছি অবশ্যই। আমাদের মাধ্যম যাই বাংলা হলেও আমরা কিন্তু বাংলাটা সত্যিই ভালোভাবে আমরা সত্যিই ভালোভাবে শিখেছি, এবং এটা আমার এখন ভীষণ মনে হয় যে নানান প্রশ্ন ওঠে বাংলা মিডিয়াম না ইংলিশ মিডিয়াম ইত্যাদি ইত্যাদি। তার চেয়েও বোধহয় জরুরি যে কোনো একটা ভাষায় নিজের মনের ভাবটা সম্পূর্ণভাবে প্রকাশ করার ট্রেনিংটুকু আদৌ হচ্ছে কিনা, সেটা কিন্তু বহু ক্ষেত্রে আমার মনে হয় হচ্ছে না। পুরো খিচুড়ি করে পুরো ফেলছি। খিচুড়ি হয়ে যাচ্ছে। এবং যে ছাত্রদের পড়াই ইউনিভার্সিটিতে বহু ক্ষেত্রে হয় যে পরীক্ষার খাতা দেখে বুঝতে পারছি যে সে বিষয়টা বুঝেছে, সে অঙ্কটা বুঝেছে, কিন্তু সেটাকে সে বুঝিয়ে লেখার অবস্থায় সে হয়তো নেই। এবং সেটা আমার মনে হয় ছোটবেলা থেকেই হয়তো মানে ওই কিভাবে নিজের তোমার যা মনে হচ্ছে সেটাকেই যেন ভাব বাংলায় প্রকাশ। হোক ইংরেজিতে হোক তুমি জাস্ট নিজের কথাটাকে প্রকাশ করো নিজের মতো করে, এইটা বোধহয় আরো বেশি করে উৎসাহ দেওয়াটা দরকার ছিল আর কি, যারা শিক্ষা ব্যবস্থা যারা নিয়ন্ত্রণ করেন, যারা সিলেবাস বানান, তারা হয়তো আরেকটু ভাবলে পারতেন এটা নিয়ে। এখন ইউনিভার্সিটিতে তুমি পড়াচ্ছ, সেখানে পরিসংখ্যান অনুযায়ী শহরের ছেলেমেয়েরা বেশি আসছে নাকি গ্রামের ছেলেমেয়েরা বেশি আসছে? আমি বলবো সমান সমান হয়তো, তবে মানে কলকাতার বাইরে থেকে আমাদের কিন্তু প্রচুর ছাত্রছাত্রী আসে, মানে সংখ্যাগতভাবে তারাই হয়তো বেশি। এবার তার মধ্যে ধরো অন্য শহর থেকেও আসছে, ধরো শিলিগুড়ি থেকে আসছে, বর্ধমান থেকে আসছে, আসানসোল থেকে আসছে, মালদা থেকে আসছে।
আবার একেবারে প্রত্যন্ত গ্রাম থেকেও কিন্তু আমাদের অনেক ছাত্র আসে এবং তারা কিন্তু রীতিমতো ভালো করে। এটা মানে সরকারি শিক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত থাকার যে অল্প কয়েকটা মানে আনন্দের দিক আছে, তার মধ্যে একটা কিন্তু এটা যে মানে অনেক অবিশ্বাস্য জার্নির সাক্ষী থাকা যায়, যে কিভাবে একেবারে গ্রামের ছেলে বাড়িতে একেবারেই, হয়তো আমি মনে আছে যে কোভিড এর সময় তখন হঠাৎ করে সবকিছু অনলাইন চলে গেল, তারা বলছে যে এখানে তো নেট নেই, গ্রামে ইন্টারনেট নেই, আমি বেরিয়ে পাশের গ্রামে গিয়ে অ্যাক্সেস করছি, এইরকম ব্যাপারটা। কিন্তু তারপর দুর্দান্ত রেজাল্ট করে বেরিয়ে গেছে, এখন হয়তো দেশের মানে একদম শ্রেষ্ঠ গবেষণা প্রতিষ্ঠান যেগুলো, তার মধ্যে কোনোটাতে গবেষণা করছে, এরকম ছাত্রছাত্রী কিন্তু অনেক আছে আমাদের। তাদের বেড়ে ওঠাটা দেখতে খুব ভালো লাগে, গর্ব হয়। ছাত্রী সংখ্যা কি বাড়ছে? ছাত্রী সংখ্যা বাড়ছে, ছাত্রী মানে এই একটা জায়গায় আমি বলবো যে আমাদের ইউনিভার্সিটিতে অন্তত এই অনুপাতটা খুব হেলদি, আমাদের মানে 50%ই ছাত্রী, যেটা কিন্তু ফিজিক্সে খুব একটা মানে কমন ব্যাপার নয়। আমি যখন পড়েছি আমরা ক্লাসের মোটামুটি 1/5 ছিলাম মেয়ে, 5 ভাগের মধ্যে 1 ভাগ ছাত্রী, 4 ভাগ ছাত্র। এবার এই মুহূর্তে কিন্তু সিইউতে যাদের পড়াচ্ছি সেখানে সংখ্যাটা একদম সমান সমান, আর মানে সারা পৃথিবীর স্ট্যাটিস্টিক্স দেখলেও কিন্তু এটা খুব হেলদি রেশিও। মানে সারা পৃথিবীতেই কিন্তু এই ব্যাপারটা একটু আছে যে ও মেয়েদের দ্বারা বিজ্ঞান হবে না। হ্যাঁ, মানে এইটা বিজ্ঞানের ব্যবসা, দুটোই দিয়ে যেন কেন মেয়েদের দ্বারা মানে আমার এটা নিজের খুব খারাপ লাগে যখন আমাকে এসে লোকে বলে যে তুমি মেয়ে হয়ে এরকম একটা দারুণ ব্যবসা করছো, মানে এটা কি অদ্ভুত। মানে এইটা যে আসলে একটা অসম্মানজনক হ্যাঁ, কথা, মানে তারা ভাবছেন তারা প্রশংসার্থে বলছেন যে তুমি মেয়ে হয়েও কত ভালো করছো, কিন্তু সাবজেক্টটা সাবজেক্ট ভালো লাগার উপর ডিপেন্ড করছে। এটা নিয়ে না আমার একটা অদ্ভুত অভিজ্ঞতা হয়েছিল, সেটা জাস্ট তোমার সাথে শেয়ার করতে ইচ্ছে করছে। আমি যখন পিএইচডি করি এসএন বোস ইনস্টিটিউটে, তখন ওই প্রতি বছর 28শে ফেব্রুয়ারি তো আমাদের ন্যাশনাল সায়েন্স ডে, তো সেই উপলক্ষে কিছু অনুষ্ঠান, কিছু এক্সিবিশন এইসব হয়। তো সেই বছর ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে বলে দেওয়া হয়েছিল যে এইটা হচ্ছে উইমেন ইন সায়েন্স, এই থিমের ওপর কিছু করতে হবে। তা আমার ইনস্টিটিউট আমাকে বলে যে কিছু পোস্টার ডিজাইন করে দিতে। তো আমি তখন ভেবেছিলাম যে ঠিক আছে, কিছু মানে মহিলা বিজ্ঞানীদের জীবন নিয়ে কিছু তথ্য ইত্যাদি রাখবো। তারপর সেই সময় আমারই যিনি পিএইচডি সুপারভাইজার ছিলেন, উনি একটা জিনিস সাজেস্ট করেন যে আচ্ছা আরেকটা জিনিসও করতে পারো সঙ্গে, যে সারা পৃথিবীর বিভিন্ন বড় বিশ্ববিদ্যালয়ের স্ট্যাটিস্টিক্সে দেখো যে ফিজিক্স বা ম্যাথস বা এই ধরনের ডিপার্টমেন্টগুলোতে মহিলা ফ্যাকাল্টির অনুপাত কতটা। তো এইবার আমার না তখন কোনো কারণে ধারণা ছিল আচ্ছা আমরা তো পিছিয়ে পড়া দেশ, সেই জন্য মেয়েরা হয়তো অতটা বিজ্ঞানে আসে না, আমি যদি ইউএস এর দেখি বা ইংল্যান্ডের দেখি, আমি নিশ্চয়ই অনেক বেটার রেশিও দেখবো। যেটা দেখে চমকে গেলাম যে সেটা হচ্ছে ওখানে আরো অনেক খারাপ। এটা আমি বলছি ধরো আর আজ থেকে আরো 10 বছরেরও বেশি, 12-13 বছর আগেকার কথা। কিন্তু মানে বিরাট ডিপার্টমেন্ট, তার মধ্যে হয়তো মানে 10 ভাগের 1 ভাগ হয়তো মহিলা অধ্যাপিকা আছেন, বিশেষ করে যেগুলো ম্যাথস বেস সাবজেক্ট, ফিজিক্স, ম্যাথস, কেমিস্ট্রি এগুলোতে। এবং তখন আমি বুঝেছিলাম যে সমস্যাটা ঠিক ভারতবর্ষ কেন্দ্রিক নয়, এটা বোধহয় একটা বিশ্বের সমস্যা, পুরো বিশ্বের সমস্যা। এবং তাদের তুলনায় হয়তো তুলনামূলকভাবে আমরা একটু হলেও ভালো অবস্থানে আছি। মানে এই নয় যে খুব আদর্শ অবস্থানে আছি, কিন্তু মানে গ্লোবাল অ্যাভারেজের চেয়ে আমরা বেটার, এই আর কি। না কিন্তু কেন বলতো যে মেয়েদের এই ধরনের সাবজেক্টের প্রতি, বিজ্ঞান, অঙ্ক, আমার যেটা মনে হয়েছে বিভিন্ন লোকের সাথে কথা বলে, সেটা হচ্ছে আমি প্রথম থেকেই বোধহয় একটা মানে নিরুৎসাহ করবার জায়গায় সমাজ চলে আসে, সেটা দেশে হোক বা বিদেশেও। আচ্ছা মেয়ে তুমি বোধহয় অঙ্ক তো তাহলে সেভাবে পারবে না ইত্যাদি। এবং আমি তোমাকে একটা ইন্টারেস্টিং জিনিস একটু শেয়ার করছি, জাস্ট এটা একটা লেখার জন্য খুঁজতে গিয়ে আমি পেয়ে আমার খুব অদ্ভুত লেগেছিল। যে সেটা হচ্ছে একটা স্ট্যাটিস্টিক্স, যে 1999 সালে একটা জার্নালে একটা গবেষণাপত্র বেরিয়েছিল, যে 3 জন অধ্যাপক ইউএস এর স্ট্যানফোর্ড, ওয়াটারলু, মিশিগান 3 জায়গা থেকে তারা কাজ করেছিলেন। তো তারা দেখেছিলেন যে একটা মিক্সড গ্রুপ, যেখানে পুরুষ নারী দুরকমই রয়েছে ছাত্রছাত্রী, সেখানে যদি মেয়েদেরকে প্রথম থেকেই বলে দেওয়া হয় যে তোমরা অঙ্কে দুর্বল, তারপর তারা পরীক্ষা বা অন্য সবকিছুতে তারা অনেক খারাপ পারফর্ম করছে। আর
আরেকটা গ্রুপ যেখানে বলে দেওয়া হচ্ছে না এটার মধ্যে কোনো লিঙ্গ নির্ভর কিছু নেই, মেয়েরাও যা পারে ছেলেরাও তাই পারে, সেখানে কিন্তু মেয়েরা অনেক বেটার পারফর্ম করছে। মানে প্রথম থেকে যে এটা সাইকোলজিক্যালি যেভাবে তাদেরকে তৈরি করা হচ্ছে, আমার মনে হয় সেইখান থেকে আত্মবিশ্বাসের জায়গাটা তৈরি হওয়া বা না হওয়া এইটা বোধহয় চলে আসে। আচ্ছা, একটু একটু খাই আমরা তাহলে দুজনে মিলে আড্ডা মারতে মারতে। এইটা আছে হচ্ছে চিকেন সাসলিক তোমার জন্য, আর ও খাচ্ছে হচ্ছে সিট্রাস আইস টি, আর আমি খাচ্ছি সেকেন্ড ফ্লাশ গোপাল দ্বারা। তো একটু খেতে খেতে আমরা আড্ডা দিই। আমি এমনি তো মুখ চালিয়ে যাচ্ছি, ও কেক খাবে না বললে। তো আমার এখন আমরা বিকেলে অনুষ্ঠানটা করছি, তাই একটু মুখ চালাচ্ছি। তো এই যে তুমি কোরিয়া গেলে, হ্যাঁ, কোরিয়া গিয়ে তো বাঙালির কিছু পছন্দের কাজের মধ্যে নিশ্চয়ই মানে বাঙালি মেয়েরা বিজ্ঞানী হোক না হোক, বাঙালি মেয়ে আর পুরুষ আর নারী দুজনে খেতে এবং ঘুরতে ভালোবাসে। অবশ্যই অবশ্যই। তো সেখানে গিয়ে কাব্যচর্চা কি হয়েছে? কাব্যচর্চা হয়েছে, কাব্যচর্চার বাইরেও মানে যেটা তুমি বলছো ঘুরে বেড়ানো ইত্যাদি। রাকা কি ঘুরতে ভালোবাসে? ভীষণ ভালোবাসে তো। এবং কোরিয়াতে যেটা মানে যেহেতু দেশটা ভীষণ সেফ, আমি একা একা প্রচুর ওখানে সোলো ট্রিপ করে বেরিয়েছি। মানে ওখানে বলে না যে মেয়েদের রাত 10টার পর 9টার মধ্যে বাড়ি ঢোক, রাতে বেরোনো উচিত নয়। ইভেন বহু সময় ওভারনাইট বাস জার্নি করেছি, মানে অসম্ভব আনন্দে। এবং তখন তোমার ভয় হয়নি যে? না, এমনিও ভয় হয়নি। আমি যেখানে কাজ করতাম, মানে আমি আমার ইনস্টিটিউটটা যেখানে, সেখান থেকে আমার বাড়ি ছিল মানে বাসে ধরো 2টো স্টপেজ, হেঁটেও আসা যাওয়া যায় এরকম। এবার আমি বহু সময় আমি রাত 12টা তো বটেই, রাত 1:30 2টোতেও আমি হেঁটে হেঁটে ফিরেছি। অনেক দোকানপাটও ওখানে সারা রাত খোলা থাকে, মানে কোনোদিন কোনো ভয় করেনি। আর বেড়ানোটাও একদম মানে খুব সুন্দরভাবে, পাবলিক ট্রান্সপোর্ট ভীষণ ভালো ওখানে, ট্রেন বাস সবই, মেট্রো সবই অঢেল, ফলে খুব ভালো করে ঘুরেছি। বাহ, ঘুরেছি মানে ওই যেটা তোমাকে বলছিলাম, আমাকে আসলে ওই জায়গাটা ভীষণ টেনেছিল, যে ওদের প্রাচীন সংস্কৃতি, ওদের ইতিহাস। ফলে আমার বেড়ানোটাও হয়তো কিছুটা সেই কেন্দ্রিক হয়েছে। আমি প্রচুর পুরনো বৌদ্ধ মন্দিরে ওখানে ঘুরেছি, থেকেছি। ওরা কিছু কিছু ওরা সুযোগ দেয় যে উইকেন্ডে গিয়ে তুমি 2 দিন একদম ওদের সন্ন্যাসী বা সন্ন্যাসিনীদের মতো করে ওখানে মন্দিরে থাকতে পারবে। সেইগুলো আমি করেছি। তো মানে দারুণ এক্সপেরিয়েন্স। সেই অভিজ্ঞতাগুলো ভীষণ ভীষণ সুন্দর। মানে ওই চ্যান্টিং গুলো কি ভালো লাগে না? মানে ধার্মিক হওয়ার জন্য মানে ভগবানের পুজো করতে হবে, পুতুলের দরকার পড়ে না। চ্যান্টিং এ কিরকম একটা পরিশুদ্ধ এবং অন্ধকার ফাঁকা পাহাড়, সেখান থেকে তাদের মন্ত্র গীতি ভেসে আসছে, সেটা একটা অদ্ভুত সুন্দর। এবং মনে আছে ওরকমই একটা জায়গাতে রাতে আছি, ওরা ভোর 3টের সময় ডেকে দিলেন, সেই খোলা আকাশের নিচে দেখছি অজস্র তারা, কারণ পাহাড়ের মাথায়, সেখানে কোনো পলিউশন নেই, মানে মনে হচ্ছে একদম মানে সেই মণিমাণিক্য খচিত একটা আকাশ। তার একটু পরে ওদের প্রার্থনা শুরু হলো, মানে সেই অভিজ্ঞতাগুলো একটা অদ্ভুত ছিল আমার। কাজে কবিতা লিখেছি, কবিতা যত না লিখেছি তার চাইতেও আমার বেশি হয়েছে তখন মানে এমনি সোশ্যাল মিডিয়াতেই, ফেসবুকে টুকটাক মানে ট্রাভেলগের মতো, এটা দেখলাম, কাল এখানে গেলাম, খুব ভালো লাগলো, কিছু দৃশ্য দেখে ভালো লেগেছে, কিছু মানুষের সাথে আলাপ হয়ে ভালো লেগেছে, সেইগুলো তখন এমনি জাস্ট লিখতাম। পরে যেটা হলো যে অনেকে আমাকে বললেন যে এগুলো একটা বই হওয়া উচিত ইত্যাদি। তারপর সেই সমস্ত লেখাগুলোকে একসাথে জড়ো করে, এবং আমারই এক বন্ধু চিরঞ্জিত সামন্ত, ও পেশায় ডাক্তার এবং নেশায় শিল্পী, তো ও খুব সুন্দরভাবে ওটার অলংকরণ করে দিয়েছিল। তো চেরি বসন্ত বলে একটা বই বেরিয়েছিল, সেটা পুরোপুরি আমার এই কোরিয়া এবং কোরিয়া থেকে জাপানে গেছিলাম, সেই কোরিয়া জাপানের মিলিত অভিজ্ঞতার ঝাঁপি বলতে পারো। বাহ, তো সেখান থেকে কিছু পড়বে তোমার অভিজ্ঞতা? সেখান থেকে একটা ছোট্ট টুকরো। এটা কোথা থেকে পাবলিকেশন? এটা ধানসিঁড়ি থেকে। ওরা খুবই যত্ন করে, মানে এটা যেহেতু ছবি এবং লেখা সাজানোর ব্যাপারটা খুব সুন্দর। হ্যাঁ, এটা মানে তুমি যদি ছবিগুলো দেখো, ছবিগুলো ভীষণ আকর্ষণীয়। এখানে চিরঞ্জিত করেছিল কাজটা, মলাশটা এরকম। এবং ছবিগুলো ও প্রচন্ড খেটেছিল, মানে ও তো কোনোদিন কোরিয়াতে যায়নি, কিন্তু ওই চীন জাপান করে আমিও দিয়েছি স্টিল তুলে, এবং ও নিজেও প্রচুর পড়াশোনা করেছিল সেই ধরনের আঁকাগুলো ওর, সেগুলো খুব মানে আমাদের একসঙ্গে কাজটা করে আমাদের খুব আনন্দ হয়েছিল। দারুণ সুন্দর। লেখাটার নাম হেরিম। হেরিম একটি মেয়ের নাম। হেরিমের কথা মনে পড়ে মাঝে মাঝে। কোরিয়ান মেয়ে হেরিম
হেইনসার বৌদ্ধ মন্দিরে আমাদের গাইড হয়ে ঘুরিয়ে দেখাচ্ছিল সব। বসন্তের শেষ, সায়ন তখন কোরিয়ায় আমার কাছে এসেছে ছুটিতে। আমরা উইকেন্ডে গিয়েছি মন্দির বাসে। হেইনসায় এটা দ্বিতীয় ট্রিপ আমার। হেরিম সন্ন্যাসিনী নয়, তার বয়ফ্রেন্ড আছে বিদেশে। মন্দিরে সে একজন কর্মচারী মাত্র। হাসি খুশি মেয়েটি আমাদের চেনাচ্ছিল বৌদ্ধ ধর্মের খুঁটিনাটি উপকরণ, নিয়ে যাচ্ছিল প্রার্থনা গৃহে শ্রমণদের কাছে। কোরিয়ান বৌদ্ধ ধর্ম অনেকটাই জেন অনুসারী, যা মানুষের নিজের মনের ভেতর তাকানোর কথা বলে, মনের মাঝখানে একটা আড়ম্বরহীন, অভিযোগহীন, শান্ত, নিরুত্তাপ, টলটলে পৃথিবী তৈরি করার কথা বলে। শ্রমণরা সেই টুকরো টুকরো কথার মণিমুক্ত তুলে আনছিলেন ছোট্ট পেয়ালায় আমাদের চা ঢেলে দিতে দিতে। হেরিমের একটা হাত ভাঙা, প্লাস্টার করা। আমাদের নিয়ে এদিক ওদিক ঘুরতে ঘুরতে এ কথা সে কথার পর সে বলছিল হাত ভেঙে যাওয়ায় তাকে নিয়মিত হাসপাতালে যেতে হচ্ছে, আর বলছিল যে রাস্তাটা দিয়ে যেতে হয় ওদিকে কত ফুল জানো। রোদ ঝলমলে মুখ হেরিমের, চেরি, প্লাম, অ্যাপ্রিকট সব। আমি হাসপাতালে যেতে আসতে রোজ দেখি আর ভাবি ভাগ্যিস হাতটা ভেঙেছিল, নইলে এমন কি দেখতে পেতাম প্রতিদিন। বাহ, কি সুন্দর। এইরকম অজস্র ছোট ছোট ঘটনা যেগুলো হয়তো খুব দাগ কেটে গেছিল। খাওয়া, এবার একটু খাওয়ায় আসি। ওখানে হ্যাঁ। গিয়ে খাওয়া কেমন কোরিয়ান? আমার ভীষণ ভালো লাগতো। Right. মানে হ্যাঁ, মানে আবারও মানে অনেক ভারতীয়ই তো ওখানে গবেষণা বা কর্মসূত্রে যান। অনেককে আমি দেখেছি যে না ওরে বাবা বাইরে একদম খাবো না, মানে সেই ভারতীয় ডাল ভাত, মাছ। আমি নিজে মানে একদম প্রথম প্রথম আমিও কিছুটা ওরকম, আচ্ছা ওখানে কারি রাইস পাওয়া যায় তাই খাবো, এরকম একটা ছিল। তারপর আস্তে আস্তে যখন ওদের খাবার এক্সপ্লোর করা শুরু করলাম, আমার এত ভালো লাগলো। আমি কিন্তু এখনো ভীষণ মিস করি কোরিয়ান খাবার। কত বছর ছিলে, মানে কতদিন ছিলে? 2.5 বছর মতো। 2.5 বছর। ফিরেছো নাকি ওখানেই ছিলে 2.5 বছর টানা? মানে কলকাতা? তার মধ্যে এসেছি মানে ওই 7 দিনের ছুটি 10 দিনের ছুটি এরকম এসেছি আর কি। সেটা আচ্ছা। ওই ওদের মানে ওদের যেমন চাইনিজ নিউ ইয়ারে একটা ছুটি থাকে, আর এই অটামে ওদের একটা চুসক বলে একটা ফেস্টিভ্যাল হয়, কিছুটা আমাদের নবান্নের মতো, মানে ফসল ওঠার উৎসব, তখন ছুটি থাকে। ওই তার সঙ্গে আগে পরে কয়েকদিন ছুটি নিয়ে এরকম বছরে 1বার বা 2বার এসেছি। কি খেতে ওখানে মোটামুটি ওদের ফেভারিট? ওদের মানে আমার যেটা খুব কমফোর্ট ফুড হয়ে গেছিল, মানে বাড়িতে যেমন আলু সেদ্ধ ভাতটা কমফোর্ট ফুড, ওদের যে বিবিম্বাপ বলে একটা খাবার আছে, যে বিভিন্ন মানে বিভিন্ন সবজি বেসিক্যালি সেদ্ধ করা আর কি, তার মধ্যে মানে ইনক্লুডিং বিন স্প্রাউট, সেটা মানে থাকলে জিনিসটা খুব আরো সুস্বাদু হয়। এইবার ওরা যেটা করে যে তার মধ্যে একটা পাথরের বাটি, তাতে এরকম সব সবজি টবজি দেয়া, তার মধ্যে একটা কাঁচা ডিম ভেঙে দিচ্ছে, পাথরের বাটিটা একদম ফুটন্ত গরম, সেই গরমের মধ্যে সেই ডিমটা ভাজা ভাজা হয়ে সবজির সঙ্গে ও মিশে রান্না আচ্ছা। হয়ে যাচ্ছে। এবার সেটার সঙ্গে তুমি ভাত, মানে ভাতও রাখায় সবকিছুর সঙ্গে একটা সাইড ডিশের মতো, যে একটা ছোট পাত্রে অল্প ভাত, সেটাকে মিশিয়ে। তো এক অর্থে আমাদের সাথে স্বাদটা মেলে না, কিন্তু ওদের রান্নাতেও কিন্তু প্রচুর মশলা, প্রচুর ঝাল, এইটুকু চিলি ভাত পেস্ট। হ্যাঁ, ভাতটা ওদের তো স্টিকি রাইস, আমাদের মতো ঝরঝরে ভাত না, ওই জন্য অল্প খেলেই পেট ভরে যায়। কিন্তু ওদের এবং ওরা বিভিন্ন সি ফুড ভীষণ খায়, মানে অক্টোপাস, স্কুইড, এগুলো মানে প্রায় সব, মানে সব রান্নাতেই পড়ছে এরকম আর কি। তো সেগুলো আমার খুব ভালো লেগেছিল, সেটা মানে এখনো মিস করি। তো সায়নের সঙ্গে কি কোরিয়াতে আলাপ নাকি? না না, মানে আমি কোরিয়াতে গেছি বিয়ের পরে, মানে 2012-তে আমার জানুয়ারিতে বিয়ে, আমি কোরিয়াতে মুভ করেছি অক্টোবর। আচ্ছা, সায়নের সঙ্গে আলাপ কি করে হলো? ওর সঙ্গে আলাপটা লেখালেখির সূত্রেই, মানে সায়ন নিজে লেখে না, কিন্তু প্রবল পাঠক, কবিতার পাঠক, ও অন্য সাহিত্যের অন্য শাখারও প্রবল পাঠক। তো সেই সূত্রে, এবং তখন মানে যখন আমরা পিএইচডি করছি, তখন আমার মনে আছে এই ফেসবুকের আগে আরেকটা সোশ্যাল মিডিয়া ছিল আমাদের, অর্কুট। এবং সেখানে আমার মনে আছে আমার বহু বন্ধুর সঙ্গে কিন্তু আমার প্রথম আলাপ বা যোগাযোগ হয়তো ওই অর্কুটে। কারণ তখন মানে ধরো আমি যেমন, আমার ঠিক ইমিডিয়েট পরিমণ্ডলে ঠিক লেখালেখির কথা শেয়ার করার কোনো জায়গা ছিল না। কারণ আমি একটা রিসার্চ ইনস্টিটিউটের হোস্টেলে থাকি, আমার বন্ধুদের সঙ্গে আমার পুরো পড়াশুনো নিয়েই কথাবার্তা হয়। তো এইবার তখন কিছু কিছু এই ধরনের সোশ্যাল মিডিয়া, একটা আমার মনে আছে কবিতা মুক্ত মঞ্চ বলে একটা একটা সাইট ছিল, যেখানে আমরা অনেকে কবিতা পোস্ট করতাম, লোকজন ফিডব্যাক দিত, অর্কুটে লেখা নিয়ে আলোচনা হতো।
এইভাবে তখন বেশ কিছু মানে যারা এখন আমার বন্ধু এরকম অনেককেই আমি ওই সময় থেকে এবং ওই সব মাধ্যম থেকে চিনি। তো সায়নের সঙ্গেও প্রথম আলাপ হয়তো ওভাবেই তখন টুকটাক কথা হয়েছিল এবং তারপর বাকি যোগাযোগটা এই লেখা বই পড়া এই সূত্রেই। আচ্ছা, তার মানে ও তোমার পাঠক হ্যাঁ। বেসিক্যালি। তো বিয়েটা কি অনেক বছর পর হলো নাকি নিজেদের? আলাপের বোধহয় 1-2 বছর পরে আমাদের বিয়ে হয়। আচ্ছা, তারপরেই তুমি করিয়ে চলে যাও। তার কয়েক মাস পরে গড়িয়া চলে যায়। এই যে সাহিত্য চর্চা, তো শুরুটা কি করে হলো? মানে তুমি কবিতাটা লিখলে কিভাবে শুরু করলে, যে বই প্রকাশ হলো আর কি? মানে ওই যেটা তোমাকে তখন বলছিলাম যে ছোটদের লেখার সঙ্গে যোগাযোগটা তো ছিল, হ্যাঁ। কিন্তু আমি সিরিয়াস কবিতা শুরু করেছি অনেক পরে, মানে সেটাও ওই পিএইচডির সময় যখন হোস্টেলে থাকি। এবং পিএইচডি জীবনটা তো খুব একটা সহজ নয়, মানে ওই গবেষণার কাজ, তাতে নানান রকম বাধা আসে, কাজে হচ্ছে না, আটকে থাকছে, পারছি না। হয়তো আমি জানি না, মানে সচেতন ভাবে নয়, কিন্তু হয়তো তখন একটা আউটলেট হিসেবে কবিতাটা হয়তো শুরু হয়েছিল। আর আমার ইনস্টিটিউটের লাইব্রেরিতে খুব ভালো কিছু বই ছিল, মানে বিজ্ঞানের বই ছাড়াও তার মধ্যে কবিতার অনেক ভালো বই ছিল, যে আমার যেমন তার আগে সে অর্থে সমসাময়িক কবিতার সঙ্গেও সেরকম পরিচয় ছিল না। মানে আমার কাছে কবিতা ছিল তখন জীবনানন্দ, উত্তর কিছু কবি, এই জায়গায় ব্যাপারটা থেমে গেছে, কিন্তু 90 দশকের কবিতা হয়তো আমি তার আগে পড়িনি। এইবার সেই সময় আমি ওই লাইব্রেরিতে বিভিন্ন বই, ওই দেজের যে শ্রেষ্ঠ কবিতার সিরিজটা আছে সেগুলো ছিল, পড়া শুরু করলাম, ভালো লাগতে লাগলো, নিজেরও মনে হলো আচ্ছা মানে আমিও তো এভাবে ভাবি, লিখে দেখি না কি হয়। তারপর যেটা তোমাকে বললাম যে ওই অনলাইন ফোরামগুলোতে, তখন আমার আশেপাশে কবিতা লেখা বন্ধু কেউ নেই, কিন্তু আমি অনলাইন ফোরামে পোস্ট করতে লাগলাম। আমি মনে আছে অর্কুটে নিজের কিছু কবিতা ছবি হিসেবে অ্যালবামে রেখে দিয়েছিলাম। কিছু কবিতা মনস্ক বন্ধুদের সঙ্গে আলাপ এবং কথাবার্তা হতে লাগলো, সেইখান থেকে একটা চর্চার জায়গা শুরু হলো। এইবার প্রথম বইয়ের প্রস্তাবটাও খুব অদ্ভুতভাবে এসেছিল, যে সেই সময় সপ্তর্ষি প্রকাশন একটা 2010-এ ওরা 10 জন তরুণ কবির একটা করে এক ফর্মা বই বের করেন, তরুণ কবি স্পর্ধা নাম দিয়ে, যে যাদের আগে কোনো বই নেই, নতুন লিখছে, এইরকম 10 জনের। তো এইবার আমার মনে আছে যে আমি ওই যে অর্কুটেই নিজের লেখাগুলো রেখেছিলাম, সম্ভবত কবি শ্রীজাত সেগুলো পড়েছিলেন, আমি জানতাম না যে উনি পড়েছেন, আমার কোনো প্রত্যক্ষ পরিচয়ও ওর সঙ্গে ছিল না। ওর সেগুলো ভালো লাগায় উনি সরাসরি সপ্তর্ষিতে জানান যে এর নামও ভাবা যেতে পারে, এবং তারপর সপ্তর্ষি থেকে আমাকে যোগাযোগ করা হয়। এবার তখন ব্যাপারটা একটা অদ্ভুত বিস্ময়ের ছিল, মানে আমি কোনোদিন তার আগে ভাবিনি যে আমার কবিতার বই হবে, বা মানে ওটা আমার প্রায়োরিটির মধ্যে ছিল না। কবিতাটা শুধু নিজের একটা মানে নিজের ভালো লাগার জায়গা থেকে লেখা ছিল। আমি ভাবলাম ঠিক আছে, ওরা যখন বলছেন, আমার কোনো ধারণা ছিল না পাণ্ডুলিপি কিভাবে বানাতে হয়, কি করতে হয়, যাই হোক নিজের কবিতা জড়ো করে জমা দিলাম, একটা মোটামুটি ওরা একটা ডেডলাইন দিয়েছিলেন। তো সেখান থেকে এই বইয়ের যাত্রাটা শুরু। কি নাম দিয়ে বেরোলো সে কবি? কাগজ ফুলের বন আচ্ছা, বইটির নাম ছিল। তারপরে এখন রাখার হাতে কতগুলো বই? মানে কাগজ ফুলের বনের পরে সপ্তর্ষি থেকেই বেরোয় 2 বছর পরে অলক্ষীর ঝাঁপি, সেটা আমার প্রথম পূর্ণাঙ্গ বই, মানে পূর্ণাঙ্গ বলতে 4 ফরমার বইকে পূর্ণাঙ্গ বলে। ওখান থেকে একটা কবিতা শুনবো আমরা। ঠিক আছে। হ্যাঁ। তারপরে সিগনেট প্রেস থেকে বেরিয়েছিল অপরাহ্ন ডাউনটাউন, সপ্তর্ষি থেকে আবার জেনেসিসের 7 দিন, সিগনেট থেকে আরেকটা বই দস্তানা শীতের গল্প, এটা 2018-তে কবিতার বই হিসেবে এটাই শেষ বই, তারপরে আর নতুন বই হয়নি, এই কটাই বই। আর এই গদ্যের বই যেটা চেরি বসন্ত বলছিলাম, ওতেও কিছু কবিতা আছে, কিন্তু গদ্যটাই মুখ্য। আচ্ছা, তো 00 দশকের অন্যতম কবি? আসলে এগুলো না মানে ওভাবে ঠিক ভাবিনি, মানে সবটাই মানে কবিতার পুরো জিনিসটা আমার না ভেবে না পরিকল্পনা করে হয়ে গেছে, মানে বই ভাবিনি, বই হয়ে গেল। বইটা হওয়ার পরে দেখলাম অনেকে বললেন ভালো লেগেছে, তখন সপ্তর্ষির যিনি কর্ণধার সৌরভ দা, উনিও বললেন যে এরপর পূর্ণাঙ্গ বইয়ের কথা ভাবো। মানে এটা কোনোটাই ভেবেচিন্তে কিছু হয়নি, হয়ে গেছে, আমিও মানে ঠিক আছে, মানে স্রোতের সঙ্গে যাওয়ার মতো একটা ব্যাপার হয়েছে। একটা কবিতা শুনবো, তুমি আমাকে একটা কোন একটা কবিতা শোনো। জেনেসিসের 7 দিন বইটা থেকে, এখানে একটা সিরিজ ছিল, আমি অত লেখা পড়বো না, তার থেকে 3টে ছোট লেখা পড়ছি, এটার নাম ইনকুইজিশন থেকে, লেখাগুলোর নাম, তার থেকে 3টে টুকরো পড়ছি। 1, আবার এনেছো ডেকে, সেই এক ডাকিনী সন্দেহে,
বসেছে বিচার সভা আসমুদ্র হিমাচল ব্যাপী। না, আমি শস্যের ক্ষেতে অনাবৃষ্টি কখনো আনিনি। উহু, এই ব্ল্যাক ডেথ করায়ত্ত ছিল না আমার। তন্ত্রমন্ত্র আদি কিছু সাধনও করিনি কোনো দিন। ম্যাজিকই জানতাম যদি, কেন এই শব্দ খুঁড়ে খুঁড়ে চোখ লাল পৃষ্ঠা সাদা সারা রাত্রি জেগে জেগে থাকি। দ্বিতীয়টা, তবে বাজেয়াপ্ত হলো যা যা ছিল, খাগের কলম, ভূর্জপত্র, ছেঁড়া পুঁথি, অসমাপ্ত দুটো পংক্তি, আর কালো বেড়ালের মতো বসে থাকা দুটো অন্তমিল। আত্মপক্ষ সমর্থনে আপাতত যেটুকু বলার, ওদের পুষিনি আমি, পুষেছিল আমাকে ওরাই, কখনো উপেক্ষা দিয়ে, কখনো আহ্লাদি দুধে ভাতে। নিয়ে যাচ্ছ, নিয়ে যাও, ভয় নেই, আঁচড়ও দেবে না। ওরা তো শেখেনি কিছু, আমারই মতন এই অন্ধকারে চোখ দুটো জেলে নেওয়া ছাড়া। এই সিরিজের শেষ লেখাটা পড়ছি। শাস্তি নিরূপণ হলো। প্রথমে আগুনে ঝাঁপ দেওয়া, তারপর বিষপাত্র, অবশেষে তুঙ্গ গিলোটিন। সমস্ত নিয়েছি মেনে, প্রতিবাদ কদাপি করিনি। দুর্বল ভেবেছ খুব, ভেবেছিলে শক্তিহীন ভীরু, নিশ্চুপ থেকেছি তাই? বেশ, ভাবো। আমি ততক্ষণে নত, নত, আরো ছোট, আরো ছোট্ট হতে হতে আংটির ভেতর দিয়ে, শাস্তির ভেতর দিয়ে গলে এই যে পেরিয়ে যাচ্ছি যাবতীয় উপেক্ষা আঘাত, এসেই অন্তিম জাদু যার কথা বলিনি তোমাকে। এইটুকু। কি সুন্দর। এটাও ওই কোরিয়ায় থাকাকালীন পুরনো লেখা। আমার সব লেখাই পুরনো, এই মুহূর্তে অতটা নিয়মিত লেখার মধ্যে নেই। কেন? তার কারণ মূলত আমি মানে নানান রকম প্রায়োরিটি সামলে লেখার জন্য যে স্থিতিশীল মনটা দরকার, সেইটা ঠিক আমি বের করে আনতে পারছি না। এটা কি চাকরি নাকি মাতৃত্বের? এটা সমস্তটা মেশানো। আমি, আমার ছেলে জন্মায় 2017-তে, আর আমি ক্যালকাটা ইউনিভার্সিটি জয়েন করি 2016-তে। তো দুটোই আমার জন্য খুব বিরাট নতুন জীবন ছিল, কারণ তার আগে আমি কোনোদিন পড়াইনি। পড়ানোর জন্য যে বিপুল প্রস্তুতি পড়াশোনা দরকার, সেটা নিজের গবেষণার জন্য পড়া একরকম, ক্লাসরুম টিচিং এর জন্য সম্পূর্ণ অন্যরকম। আমি দেখলাম সেটাতে আমার একটা বিরাট সময় যাচ্ছে। তারপর মাতৃত্বের পর্যায়ে এলো, আমি দেখলাম এই টিচিং এবং ছানা বড় করা, এই দুটো সামলে আমি অন্য জিনিসে সেরকম সময় দিতে পারছি না। তখন কিছুটা সচেতন ভাবেই আমি লেখাও বন্ধ করি। আমি গবেষণা আমার ধরো পোস্টডক শেষ হয়ে গেছে, কিন্তু তারপরেও গবেষণার কাজ তো আমাদের সারা জীবনই চলতে থাকে, কিন্তু আমি গবেষণা এবং লেখা দুটো থেকেই দূরে চলে যাই সেই সময়। তারপর যখন কোভিড এলো, তখন একটা জিনিস হলো, আমার কমিউট করতেও অনেকটা সময় যায়, সারাদিন যাতায়াত ইত্যাদি। কোভিডে যেহেতু এই অনলাইন ইত্যাদি হলো, যেটা খুব কাঙ্ক্ষিত নয় কিন্তু হলো, তখন আমি দেখলাম আমার যাতায়াতের সময় বাঁচছে, ফলে আমি নতুন করে আবার রিসার্চে ফেরাটা শুরু করলাম। আবার নতুন করে পড়া, নিজের মতো করে সেগুলোর জন্য তৈরি করা, কোলাবোরেট করা অন্যদের সঙ্গে, নিজে পিএইচডি স্টুডেন্ট নেয়া, তাদের সঙ্গে কাজ করা, এইগুলো তখন থেকে আমি শুরু করেছি, এবং সেটাতেও এখন আমার একটা বিপুল সময় যায়। ফলে এই তিনটে জিনিস, ছানা মানুষ করা, ডিপার্টমেন্টের ছানা মানুষ করা, এবং টিচিং এবং রিসার্চ, সবটা মিলিয়ে আমি কবির আঁকা কোথাও হারিয়ে যাচ্ছে। হ্যাঁ, এমন কিন্তু নয় যে আমি এখন লিখছি না, আমি অনেক কিছু টুকটাক ফরমাইশি এটা ওটা লেখা, প্রবন্ধ এইসব লিখেছি, কারণ সেটা না এক ধরনের যান্ত্রিক ভাবে আমি লিখতে পারি, ঠিক আছে এই বিষয়টা আমি জানি, আর একটু পড়লাম, পড়ে গুছিয়ে আমি নিজের মতো লিখলাম। কিন্তু কবিতাটা যেহেতু আরেকটু একাগ্রতা, একাকিত্ব অনেক কিছু দাবি করে, সেইটার প্রতি আমি খুব একটা জাস্টিস করতে পারিনি। হয়তো পারবো ভবিষ্যতে। না না, নিশ্চয়ই। এখন কিছু দায়িত্ব তো কিছুদিন পর চলে যাবে, সেটা বুঝতে পারছি আমরা আস্তে আস্তে। সেটা হয় যে নিজের সময় আবার কিছুটা ফিরে পাওয়া। সেই আর যেটা এখন হয় যে ছানারাও তো বড় হচ্ছে, তারাও অনেকটা বুঝতে পারে। এখন যেমন আমার পড়াশোনার ক্ষেত্রে অনেক সময় হয় যে আমি ছেলেকে বলে, আচ্ছা তুইও পড়তে বস, আমিও বসি, ও ওটাতে মজা পায়, আচ্ছা মাও পড়াশোনা করছে আমিও পড়াশোনা করছি। তো এইভাবে। আচ্ছা, আমার একটা প্রশ্ন রাখার কাছে, যে মেয়েকে তো মানুষ করার ধরো একটা
ধরন আছে, কিন্তু এই মুহূর্তে কি দাঁড়িয়ে তোমার মনে হয় যে ছেলেদের অনেক বেশি হ্যাঁ, ভীষণ। কঠিন ভাবে মানুষ করা দরকার, ছেলেদের ভীষণ মানুষ- দায়িত্ব আমাদের? ছেলেদের মানুষ করাটা এখন ভীষণ একটা দায়িত্বশীল জায়গা, কারণ এখন চারপাশের পরিস্থিতি যেরকম, মানে মেয়েকে নিশ্চয়ই মেয়েকে একরকম ভাবে মানুষ করার ব্যাপার তো আছেই, কিন্তু লিঙ্গ সাম্যের পাঠটা তো ছেলেকে আরো ছোটবেলা থেকে দেয়া প্রয়োজন। তা না হলে তো মানে মেয়েদের জন্য অর্ধেক আকাশ থাকবে কেন, পুরো আকাশটাই যে তাদের হতে পারে সেই বোধটা তো একজন ছেলের মধ্যে যদি ছোটবেলা থেকে তৈরি করে দেয়া না যায়, বড় হয়ে সে কি করে একজন মেয়ের সহকর্মী বা সহমর্মী হতে পারবে? কি করো তুমি, মানে আমার জানতে ইচ্ছে করছে, কারণ আমার কাছে তো সহজ উপায় যে ওর মতো করে ওকে মানুষ করে, কিন্তু একটা না, ছেলের মা আলাদা করে যে কিছু করি তাও হয়তো নয়, কিন্তু আমার একটা জিনিস ভালো লাগে যে সেটা হচ্ছে ও আস্তে আস্তে আমার কাজের জগৎটা খুব বুঝতে পারে, যে আচ্ছা মায়েরা মানে ও খুব মানে আমিও যেমন ওর কাজ ওর মানে যখন সন্ধ্যাবেলা বাড়ি ফিরি আমিও ওর সারাদিনের গল্প জানতে চাই, ও আমার সারাদিনের গল্প জানতে চায়, যে মা আজকে কটা ক্লাস ছিল, মা আজকে তোর স্টুডেন্টরা কি বললো। আমি ইভেন আমি যখন কোনো হয়তো পেপার লিখছি, ও হয়তো উঁকি মেরে গেল, আমি দেখে গেল ও আচ্ছা এটা কি পেপার, এটা কি হবে। তো আমি এগুলো আমি যেটা করে গেছি ওকে সবকিছুতে, আমি কোনো কিছুর উত্তর এড়িয়ে যাইনি, যখন যা জিজ্ঞেস করেছে আমি তাকে একজন মানে সমবয়সী বন্ধুর মতো করে আমি সবকিছু বোঝানোর চেষ্টা করি। তো তাতে আমার মনে হয়েছে যে মানে মেয়েদের ক্ষেত্রে যে ছেলেরা যে তাদেরকে একটা ভিন গ্রহের জীব ভাবে, তার একটা কারণ তো মানে সম্মুখভাবে তাদের জগৎটা না জানা। এবার ছোটবেলা থেকে ও যদি দেখে যে মা সেও তার এই ধরনের কাজের জগৎ, তার এই ধরনের এই বাবাও তাকে সাহায্য করছে সেই ক্ষেত্রে, এই সমস্ত কিছু যদি সে দেখে, তাহলে আমার মনে হয় কোথাও একটা মানে জেন্ডারের সাম্যের বোধ তৈরি হয়ে যায়, কিন্তু সেখানেই বোধহয় একজন মায়ের দায়িত্বটা শেষ হয় না, কারণ আমরা তো দেখেছি মানে প্রজন্মের পর প্রজন্ম ধরে আমাদের মানে এরকম পুরুষ সন্তানকে মানুষ করেছে, আহা তোকে কিছু করতে হবে না, তুই বস তোকে জলটা এনে দিচ্ছি। তো কাজেই আস্তে আস্তে সে যতটা আমি তাকে স্বাবলম্বী করতে পারবো, মানে সে যাতে মানে বুঝতে পারে। সায়ন কতটা স্বাবলম্বী? সায়ন এটা আমি বলবো মাঝামাঝি, ও প্রয়োজন পড়লে সব পারে, কিন্তু মানে যেখানে যদি বিকল্প থাকে তাহলে সে কিছুই পারে না, এরকম একটা ব্যাপার। তো সেটা আমি চাইবো ছেলেকে আরেকটু মানে নিজের পায়ে দাঁড় করানোর মতো করে তৈরি করতে। আচ্ছা, মানে এবং আরেকটা জিনিস আমি জানি না তুমি লক্ষ্য করেছো কিনা, যেহেতু আমাদের ছেলেমেয়েরা একই ক্লাসে পড়ে, আমি দেখেছি অলরেডি ওদের কিছু অদ্ভুত অদ্ভুত জেন্ডার বায়াস ধারণা তৈরি হয়ে গেছে। আমাকে এসে বলছে হয়তো মা পিঙ্ক রং তো আমি পড়তে পারবো না, পিঙ্ক তো মেয়েদের কালার। তুমি কে বলেছে? না বন্ধুরা বলছিল। এবার এই জিনিসগুলো আমি প্রথম থেকে খণ্ডন করার চেষ্টা করি যে না, ছেলেদের মেয়েদের আলাদা বলে কিচ্ছু হয় না। তুমিও যা যেমন একটি ছেলে কথায় কথায় কাঁদে, তখন বলে মেয়েদের মতো ছিচকা দুনে হোস না। এইটা তো এই কথাটা প্রচন্ড চিৎকার করেছি, এই কথাটা আমিও শুনেছি, মানে অন্য কোনো ক্লাসে এরকম ওই অমুক বাচ্চা মেয়েদের মতো কাঁদে। কেন মেয়েদের মতো কাঁদে কেন? তোর কান্না পেলে তো সবাই, তুই কান্না পেলে তুই কাঁদবি না। এটা তো এইগুলো আমি প্রথম থেকে সবকিছুতেই বলার চেষ্টা করি যে দেখো বাবা, ছেলে মেয়ে আলাদা বলে কিছু হয় না। স্কুলে কি তোমার মনে হয় না, যেটা আমার খুব রাগ হয়, যে খোপা বাঁধো, শাড়ি পরো, আর একটা ছেলে পাঞ্জাবি পরে চলে গেল, মানে কতটা সময় চলে যাচ্ছে, সকালবেলা টাইমটা তো একটা। আমার খালি এই সব স্কুলে যখন অনুষ্ঠান থাকে সেই দিন সকালে উঠে আমার নিজের বেশ কৃতজ্ঞ লাগে যে আমার একটা পাঞ্জাবি পরিয়ে পাঠিয়ে দিলেই আমার হবে, আর ভীষণ রাগ হয়। তার ছবি চোখ আঁকো তাকে, মানে দুজনেই ঘুমে ঢুলছি, আরে ওঠ চল রেডি হও, আবার পিছন থেকে বলে দেওয়া হয় ক্লিপ লাগিয়ে দেবে, কাজল পরিয়ে দেবে, বাপরে বাপ। ছোট এবং কিছু কিছু জিনিস সেক্ষেত্রে আমি বলবো স্কুলের আমার ভালো লেগেছে। আমার মনে আছে কোনো একটা হয়তো ভার্ব শেখাতে গিয়ে বা সিঙ্গুলার প্লুরাল আমি ভুলে গেছি, মাই ফাদার কুকস ফিশ এরকম একটা বাক্য ছিল। তা আমি চাই যে বাচ্চারা এই ধরনের আমি তো দেখেছি মাই মাদার বেকড ডেলিশিয়াস কেক ফর বার্থডে পার্টি ছিল না, আমি এই ফাদার কুকস ফিশটা আমি দেখেছিলাম, এটা আমার ভালো লেগেছিল যে এইগুলো কিন্তু ছোট থেকে হওয়া দরকার, এই ধরনের বাক্য, এই ধরনের মানে জেন্ডার স্টিরিওটাইপ গুলো তো চারপাশেই রয়েছে, মানে সেটাকে যতখানি ভেঙে ভেঙে এগোনো যায়। এবং মানে কাজটা খুব শক্ত, কারণ তোমার চারপাশের পৃথিবী ওই জেন্ডার স্টিরিওটাইপটা কিন্তু তার মাথায় ঢোকানোর জন্য বসে আছে, সে ছেলে সন্তানই হোক বা মেয়ে সন্তানই হোক। তো সেইটা ফলে যারা আমরা সেটাতে বিশ্বাস রাখি না, তাদের ওই প্রথম থেকেই একটা কুঠার হাতে ভাঙতে ভাঙতে যেতে হবে, কিছু করার নেই।
তো তুমি তো বেশ মেয়েদের নিয়ে লেখো, বা তুমি সোশ্যাল মিডিয়াতেও বেশ অ্যাক্টিভ এইসব। হ্যাঁ, সোশ্যাল মিডিয়াটা আমার খুবই, মানে আমি একদম না ভেবে চিন্তে মোস্টলি এই ইউনিভার্সিটি কমিউট করার সময় যা মনে আসে দিয়ে ফেলি। তবে হ্যাঁ, মানে মেয়েদের অবস্থান, মেয়েদের পরিস্থিতি তো আমাদের সবাইকেই নানানভাবে ভাবায় ইত্যাদি, সেই দিকটা তো আছেই। তোমার যাতায়াতের পথে বা তোমার পড়াশোনার জায়গাটাতে ইউনিভার্সিটিতে কিরকম, মানে তোমার মনে হয় যে আগে যেরকম ছিল সেটা কি, মানে এত ছুটি, যেটা সবার আগে বলার কথা, আগে কি এত ছুটি? আমার তো মনে হয় না আমরা এত ছুটি, বিশ্বকর্মা পুজোয় ছুটি, তারপর ছুটির শিবরাত্রিতে ছুটি। ছুটি বেড়ে গেলে না আমাদের বড্ড সমস্যা হয়। এটাই আমি জানতে কারণ চাইছি। কারণ মানে আমাকে তো একটা নির্দিষ্ট জিনিস পড়াতে হবে, একটা আমাকে টাইমের মধ্যে আমাকে শেষ তো করতে হবে। ছাত্রকে সেটা তৈরি করিয়ে পাঠাতে হবে। আজকে যে ছাত্র আমার কাছে মাস্টার্স করবে, আমার কাছে আমার এক্সপেকটেশন যে এরপরে সে বিভিন্ন পরীক্ষায় বসবে, সর্বভারতীয় পরীক্ষায় নেট দেবে, গেট দেবে, জেস দেবে, তার বা সেটা ছাড়াও তার সামগ্রিক যে জ্ঞানটুকু তার হওয়ার কথা ছিল সেটাকে তো আমি অর্ধসমাপ্ত অসমাপ্ত রেখে আমি তাকে ছেড়ে দিতে পারি না। এবার দিন কমে গেলে যেটা হয় যে তখন আমাদেরই খুব সমস্যা হয়ে যায়। মানে সারা পৃথিবীতে তো তুমি পড়াশোনা করেছো মোটামুটি, যে কটা জায়গা আছে, সেখানে কি এত ছুটির চল আছে? আমি পড়াশুনো তো সে অর্থে করিনি, মানে যেটা করেছি সেটা হচ্ছে গবেষণা প্রতিষ্ঠানে কাজ, সেগুলোতে তো ছুটি কমই থাকে। এবার সেটা আমাদের দেশেও কমই থাকে, কারণ আমার মনে আছে আমি যে রিসার্চ ইনস্টিটিউটে পিএইচডি করেছি, আমাদের পুজোতে শুধু বোধহয় অষ্টমী আর দশমী বোধহয় ছুটি থাকতো, বাকি দুটো দিন ছুটি করবার জন্য আমাদেরকে দুটো শনিবার ওয়ার্কিং ডে করে দেওয়া হতো, এইরকম আর কি। কাজেই আমি সে অর্থে বলতে পারবো না যে স্কুল কলেজের ছুটি স্ট্রাকচারটা কিরকম সেখানে অন্যান্য দেশে, কারণ আমি গেছি যেগুলো সেগুলো সবই গবেষণা প্রতিষ্ঠান বা এই ধরনের। তো তুমি কত বছর ধরে অধ্যাপনা করছো? আমি 2016 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ে জয়েন করেছি। ছুটির সংখ্যা কি বেড়েছে এখন আগের থেকে? আগের চেয়ে তো বেড়েছে, মানে ছুটি একটু তাপমাত্রা বেড়ে গেলেই অনলাইন ক্লাস, এগেইন তাপমাত্রা বেড়ে গেলে স্কুল ছাত্রদের ছুটিটা আমি সমর্থন করি, কারণ অনেকে অনেকখানি ট্রাভেল করে আসে, বিশেষ করে গ্রামাঞ্চলে অনেকে পায়ে হেঁটে অনেকখানি এসে স্কুলে পৌঁছাচ্ছে, হয়তো খড় রোদে তার পক্ষে ব্যাপারটা অসুবিধার। কিন্তু এগেইন কলেজ বিশ্ববিদ্যালয়ে আমার মনে হয় না তারা যথেষ্ট বড়, তারা বুঝে এটা করতে পারে। বিজ্ঞান কি সত্যি অনলাইনে শেখা যায়? না, যায় না। এটা যে যায় না এটা আমরা প্রবলভাবে বুঝেছিলাম কোভিড এর সময়, মানে সেখানে উপায় ছিল না, তখন সারা পৃথিবীতেই সবকিছু বন্ধ, কিন্তু আমরা দেখেছি যে যে ছাত্ররা তখন পড়াশুনো করে গেছে, বা তার চেয়েও আমরা দেখেছি তারপরে যে ব্যাচরা যারা বিএসসিটা অনলাইন করে আমাদের কাছে মাস্টার্স করতে এসেছে, তাদের বিএসসি শেখার জায়গাতে অনেক বড় বড় খামতি থেকে গেছে। কারণ কিছু জিনিস থাকে না যেটা না একদম চকবোর্ডে না কষলে হয় না, মানে অনলাইন ছেড়ে দাও। আজকে এখন যেমন বলা হয় স্মার্ট প্রেজেন্টেশন, আমি পাওয়ার পয়েন্টে স্লাইড বানিয়ে আমি ক্লাসে লেকচার দিলাম, তাতে না হয় না, জিনিসটা একদম ধরে কিছু কষবার জিনিস থাকেই, মানে গণিত নির্ভর বিষয়গুলোতে। তো সেইগুলো অনলাইন বা অন্য কোনো মাধ্যমে আমার মনে হয় না সেটা ক্লাসরুম টিচিং এর বিকল্প হতে পারে। এবার আরেকটা কবিতা শুনবো, তারপরে। আচ্ছা, এটা জুডাস জননীকেও ম্যাডোনা বলে ডাকতে ইচ্ছে হয় এক এক দিন। দেখি তিনি বসে আছেন পাথরে মোড়া কোনো পাহাড়ি উচ্চতায়, তার স্তনদয় থেকে নামছে অশ্রুর দুই সমান্তরাল ধারা। তার শিশু সন্তানটি খেলা করতে গিয়ে কবে যেন কার কাছে বিক্রি করে দিয়েছিল নিজের আত্মা 30টি রৌপ্য মুদ্রার বিনিময়ে। তারপর সেই আত্মাহীন বালক ঘরে ফিরে এসেছে, তার ধুলো ভর্তি পোশাক কাচতে গিয়ে ওই রক্তমাখা মুদ্রা খুঁজে পেয়েছেন মা, আর শিউরে উঠেছেন। তারপর কত বাণিজ্য, কত হস্তান্তর, মশলাদ্বীপের মালিকানা নিয়ে কত যুদ্ধ, নতুন মহাদেশের দখলদারি নিয়ে কত অন্তর্ঘাত, স্টক মার্কেটে কত কত ধস পেরিয়ে গেল। শুধু নিজেকে বিক্রি করে দেওয়ার দাম সেই 30টা রূপোর টাকাই রয়ে গেল। আর যুগ যুগান্ত পেরিয়েও পাহাড় চূড়ায় বসেই রইলেন জুডাস মাতা, তার বিশ্বাসহন্তা পুত্রদের মুখে তাকিয়ে নির্নিমেষ। এইটা দারুণ। ফেসবুকে তো তুমি মেয়েদের অবস্থান নিয়ে লেখালেখি করছো, জাস্ট জানতে ইচ্ছে করছে যে এই মুহূর্তে ধরো কবিতার জগতেও তোমার ঝুলিতে তো দুটো পুরস্কার আছে বড় বড়, সাহিত্য একাডেমি যুব পুরস্কার আর পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি পুরস্কার, বা ধরো তুমি বৈজ্ঞানিক জগতেও আছো, যে সেইখানে এই মুহূর্তে দাঁড়িয়ে মেয়েদের অবস্থান কিরকম?
আচ্ছা, একটা একটা করে বলি। ধরো কবিতার জগৎ যদি বলি, তাহলে কিন্তু আমার ধারণা যে এই মুহূর্তে ঠিক আমাদের সময়ে যারা লেখালেখি করছি সেখানে মেয়েদের রিপ্রেজেন্টেশন কিন্তু খুব ভালো। মানে তুমি আমাকে আগে বলছিলে না যে শূন্য দশকের অন্যতম কবি ইত্যাদি, এবার তুমি যদি শূন্য দশকে যারা কবিতা লিখে পরিচিত বা শূন্যের পরে যাদেরকে আমরা প্রথম দশক বলি, আমাদের ঠিক পরবর্তী সময়ে যারা লিখেছে, তাতে কিন্তু আমি বলবো যে যে নামগুলো বেশি চোখে পড়ে, বেশি উঠে আসে, সেগুলো কিন্তু মেয়েদের। এবং এইটা আমার ধারণা একটা খুব পজিটিভ চেঞ্জ হয়েছে, পজিটিভ চেঞ্জ এবং ড্রাস্টিক চেঞ্জ। কারণ আমাদের ঠিক পূর্ববর্তী প্রজন্ম, মানে কবিতা অর্থে প্রজন্ম যারা কবি, সেখানে কিন্তু দেখেছি যে ভীষণ ভালো লিখেও স্বীকৃতি কম পেয়েছেন। এই ব্যাপারটা কিন্তু ভীষণ কমন নারী সাহিত্যিকদের ক্ষেত্রে। মানে আমি এই নারী সাহিত্যিক কথাটাও ব্যবহার করতে খুব অপছন্দ করি, আমার খুব খারাপ লাগে। সাহিত্যের তো কোনো জেন্ডার হয় না, সাহিত্যের কোনো জেন্ডার হয় না। মানে আমাকে একজন আমার এক বিজ্ঞানী কলিগ আমাকে বলেছিল যে দেখবে লোকে বলে বিজ্ঞানী আর মহিলা বিজ্ঞানী, মানে ধরেই নেওয়া হচ্ছে বিজ্ঞানী মানে পুরুষ, মহিলা নাহলে মহিলা বিজ্ঞানী। এবং সেটা কিন্তু দেখবে কবির ক্ষেত্রে, তুমি কবি বললেই তুমি যে পুরুষ পুরুষ কবি আর মহিলা কবি বলছি না, বলছি কবি আর মহিলা কবি। তো এই বিভাজনটা করতে খুব খারাপ লাগে, কিন্তু তবু মানে টেকনিক্যাল টার্ম হিসেবে বলছি যে লিঙ্গগতভাবে নারী এবং সাহিত্য চর্চা, বিশেষত কবিতা চর্চা করেন এরা কিন্তু আমাদের পূর্ববর্তী প্রজন্মে আমার মনে হয় অনেকখানি মানে লড়াই করে করে যেটুকু স্বীকৃতি পেয়েছেন তার পিছনে বহু লড়াই আছে, এবং সেই লড়াইটার ফল হয়তো আমরা পেয়েছি। আমি কিন্তু ব্যক্তিগতভাবে কোনো রকম লিঙ্গগত বাধা ফেস করিনি যখন কবিতা লিখছি। কারণ ওই যে তোমাকে বললাম যে একই সময় এক ঝাঁক নতুন মুখ একসঙ্গে লেখা শুরু হয়েছিল, যাদের ওই প্রথম বই বেরিয়েছিল 2010-এ। তার আগে পরে যারা লিখছি অনেকের সঙ্গেই যোগাযোগ আছে, অনেকের সঙ্গেই কবিতা ঘটিত নানান আলোচনা, তাত্ত্বিক আলোচনা হোক, লেখা পড়ে ভালো লাগা। আমি কিন্তু কোথাও কোনো অশ্রদ্ধার লক্ষণ দেখিনি, বা আমার মনে হয়নি যে আমি মেয়ে বলে আমাকে আলাদা করে কিছু ভাবা হচ্ছে। সেইখানে কিন্তু ইন্টারাকশনটা একদম সমানে সমানে, যেখানে আমরা সবাই মানে লিঙ্গ পরিচয়ের আংরাখাটা খুলে রেখে বসতে পেরেছি। কিন্তু আমার মনে হয় এটা আমাদের ঠিক পূর্বেই সেটা কিন্তু ছিল না। তুমি আজকে কোনো তরুণ কবিকে যদি বলো যে তুমি পূর্ববর্তী প্রজন্মের কোন কবিদের লেখা পড়ে প্রভাবিত হয়েছো, তুমি দেখবে যে অবভিয়াস নামগুলো পুরুষ নাম উঠে আসছে। তুমি কোনো তরুণ পুরুষ কবিকে দেখবে না যে সে বলছে যে আমি কবিতা সিংহ পড়ে উদ্বুদ্ধ হয়েছি, বা আমি মল্লিকা সেনগুপ্ত পড়ে হয়েছি, বা আমি সংযুক্তা বন্দ্যোপাধ্যায় পড়ে হয়েছি। কিন্তু এটা কেন হবে? মানে এটা তো হওয়ার কারণ নেই। আমার তো বলতে কোথাও আটকাবে না জয় গোস্বামীর এই কবিতা পড়ে আমার দুর্দান্ত লেগেছে। তাহলে ওই বিভাজনটা কেন হলো যে একজন পুরুষ কবি শুধু পুরুষ কবির লেখা পড়েই প্রভাবিত হবে? চন্দ্রানী বন্দ্যোপাধ্যায়, সংযুক্তা বন্দ্যোপাধ্যায় এরা কিন্তু অসামান্য অনেক কবিতা লিখেছেন, সুতপা সেনগুপ্ত। এবার সেগুলো নিয়ে কিন্তু আলোচনা খুব কম হয়, মানে হয় না তা নয়, কিন্তু সেটা ওই ঠিক হয়তো একটা ছোট্ট কবিতা কেন্দ্রিক পরিসরে হয়। ফলে আমার মনে হয় যে ওই প্রজন্মের কবিদের জন্য লড়াইটা অনেক বেশি তীক্ষ্ণ ছিল, আমরা সেদিক থেকে অনেক বেশি প্রিভিলেজড। আরেকটা জিনিস তবে আমার সেই সঙ্গে মনে হয় যে আমার প্রজন্মে প্রচুর মেয়ে লেখালেখি করছে, দাপটের সঙ্গে লিখছে। তুমি যে কোনো যদি লিটল ম্যাগাজিন হোক, কমার্শিয়াল ম্যাগাজিন হোক, কবিতার পাতা দেখো, বহু মেয়েদের নাম। কিন্তু তুমি দেখবে যে সেই মেয়েরা সবাই না একটা বিশেষ ক্যাটাগরি, যে যারা সবাই মোটামুটি শহুরে, তারা নামকরা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়েছে। ধরো বাংলা কবিতার ক্ষেত্রে আমরা, আমার এক বন্ধু অভিমন্যু মাহাতো, পুরুলিয়ার ছেলে, সেখান থেকে উঠে এসেছে, মানে ওর লেখাতে পড়েছি। ও যখন মাধ্যমিক পাশ করেছে, আশেপাশের সমস্ত গ্রামের মধ্যে একমাত্র মাধ্যমিক পাশ তখন, সেই ছেলের ভয়েস কিন্তু বাংলা কবিতায় এসেছে। এটার সঙ্গে তুলনীয় কোনো মেয়ের ভয়েস কিন্তু আমি উঠে আসতে দেখিনি। যে প্রান্তিক মেয়েদের স্বর আমার মনে হয় এখনো কিন্তু বাংলা কবিতায় পৌঁছয়নি সেভাবে। আমার নিজের মনে হয়েছে যে এটার হয়তো মানে একই সঙ্গে না দু ধরনের পশ্চাৎপদতা হ্যান্ডেল করা শক্ত, মানে সামাজিকভাবে পিছিয়ে থাকা এবং লিঙ্গগতভাবে পিছিয়ে থাকা। যারা সামাজিকভাবে এগিয়ে গেছে, ঠিক আছে, প্রেসিডেন্সিতে পড়ছি, যাদবপুরে পড়ছি, সঙ্গে লিখছি, ঠিক আছে, আমরা প্ল্যাটফর্ম পেয়ে গেছি। কিন্তু যে ওই একটা প্রত্যন্ত গ্রামের একটি মেয়ে, তারও হয়তো বলার কথা ছিল, সেই শটটা আমার মনে হয় এখনো সেভাবে পৌঁছায়নি। এটা আমার ব্যক্তিগত অভিমত। এত ম্যাগাজিন হচ্ছে এখন এই মুহূর্তে,
হ্যাঁ, এখন কিন্তু তো অনলাইনে দুনিয়া এসে গিয়ে হ্যাঁ। আরো প্রচুর 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 হ্যাঁ, ম্যাগাজিন হ্যাঁ। হচ্ছে, কিন্তু তোমাদের সময়ে যেভাবে মানে একটা বই নতুন প্রজন্মকে সুযোগ দাও, হ্যাঁ। সেটা কি এখন ইনিশিয়েটিভ নেওয়া হচ্ছে সেইরকম ভাবে এই মুহূর্তে দাঁড়িয়ে? বইয়ের বইয়ের জায়গাটা তো আছে, অবশ্যই আছে, বই তো বেরোচ্ছে, সবই দেখছি। তবে আমার মনে হয় অনলাইন ব্যাপারটা এসে মানে তার একটা ভালো দিক একটা খারাপ দিক এসে গেছে। ভালো দিকটা হচ্ছে যে এখন আমার লেখা কোথাও পৌঁছানোর জন্য আমার হয়তো সেভাবে সম্পাদকের দ্বারস্থই হতে হচ্ছে না। আজকে কেউ ৮ লাইন কবিতা লিখে নিজের সোশ্যাল মিডিয়া পেজে পোস্ট করে দিলেও তার ২০ জন পাঠক পেয়ে যাবে, হয়তো একটা পরিচিতি তৈরি হবে ইত্যাদি। ফলে আগে যে আমরা নানান শুনতাম অগ্রজদের কাছে যে নানান রকম রাজনীতি থাকে, কবিতার রাজনীতি, কাউকে চেপে দেওয়ার রাজনীতি, সেইটার সুযোগটা এখন অনেক কম, যেহেতু প্রকাশের একটা বিপুল প্ল্যাটফর্ম এসে গেছে। কিন্তু উল্টো দিকে আমার মনে হয় যে তার একটা কস্ট আমরা পে করছি, যে কোয়ালিটি কন্ট্রোলের জায়গাটা চলে গেছে, যে একজন সম্পাদকের কাজ, একজন মানে নির্বাচকের কাজ, সেই জায়গাটা চলে যাচ্ছে। সব সব লেখাই কন্টেন্ট। আজকে প্রচুর অনলাইন ম্যাগাজিন, তাদের মানে ছাপা বই তো ছাপতে খরচ হয়, সে তো চাইলেও তার ওই জন্য পড়ার ইচ্ছেটাও আস্তে আস্তে, বই পড়ার ইয়েটাও চলে সূচিটা যাচ্ছে। সেখানে সীমিত। এখানে তো তুমি চাইলে ১০০ জনের লেখা একদিনে প্রকাশ করে দিতে পারছো, কিন্তু এবার সেটা পড়বে কে, বা অত মানে সত্যি ওই ১০০টা লেখা ওখানে থাকার দরকার ছিল কিনা, ডিবেটের বিষয় আর কি। ডিবেটের বিষয়। এবং হয়তো আমার মনে হয় আরো কিছুদিন পর আস্তে আস্তে চিত্রটা একটু পরিষ্কার হবে। এখন বড্ড ঘোলা জলটা আর কি, আস্তে আস্তে একটু থিতিয়ে পড়লে বোঝা যাবে যে কোন দিকে যাচ্ছে। আর এবার বলো বিজ্ঞানের ক্ষেত্রে এখন বিজ্ঞানের ক্ষেত্রেও, অবস্থান। হ্যাঁ, বিজ্ঞানের ক্ষেত্রেও আমি বলবো যে ব্যক্তিগতভাবে আমি কোনো বাধা পাইনি। কিন্তু এটাও সেই সঙ্গে বলবো, তুমি যদি স্ট্যাটিস্টিক্স দেখো, তোমাকে একটু আগে খুব গর্ব করে বলছিলাম যে এমএসসি ক্লাসে আমাদের ৫০%ই মেয়ে। কিন্তু তুমি যদি তারপরে দেখো যে যে কোনো ইনস্টিটিউটে পিএইচডি করছে কজন মেয়ে, হয়তো দেখবে যে সেইখানে সংখ্যাটা অনেক কমে গেছে, সেখানে হয়তো ১০ ভাগের এক ভাগ মেয়ে। তুমি যদি আরেকটু যাও যে একটা জায়গায় ফ্যাকাল্টি পজিশনে কতজন মেয়ে আছে ইন্ডিয়াতে, সংখ্যাটা আরো কম। তুমি যদি দেখো যে ভারতে বিভিন্ন রিসার্চ ইনস্টিটিউটে ডিরেক্টর পজিশনে কজন মেয়ে আছেন, সেই অনুপাতটা আরো কম। মানে একটা ওভারঅল একটা পিরামিডের মতো স্ট্রাকচার, যে তার নিচে মেয়েরা সমান সুযোগ পাচ্ছে, কিন্তু যত উপরে উঠছে, যত কর্তৃত্বের জায়গাটায় আসছে, সেখানে কিন্তু মেয়েদের সংখ্যাটা কমে যাচ্ছে। এবং এটার কারণ কি তুমি খুঁজে পেয়েছো? অনেকগুলো কারণ আছে। একটা কারণ আমার নিজের যেটা মনে হয়েছে, যে বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে এই যে মানে একাডেমিয়াতে থাকতে হলে, এই যে পিএইচডি তারপরে পোস্টডক, এই সময়টার মেয়েদের পারফরমেন্স, মেয়ে বলবো না, ছেলে মেয়ে নির্বিশেষে সেই গবেষকের পারফরমেন্সটা খুব গুরুত্বপূর্ণ। সেটাই মোটামুটি ঠিক করে দেয় বাকি সারা জীবন তার ক্যারিয়ারটা কোন পথে চলবে। এবার তুমি যদি বয়সের জায়গাটা দেখো, মেয়েদের ক্ষেত্রে এটা হচ্ছে ঠিক সেই বয়স, যে বয়স একজন মেয়ে বিয়ে করে, সেই বয়সে সে কি সন্তান হয়, মানে বায়োলজিক্যাল ক্লকও তাকে ঠিক সেই জায়গাটাতেই তখন টিক করতে শুরু করে। এবং এই জায়গাতে কিন্তু আমরা প্রচুর মেধাবী মেয়েদের হারিয়ে ফেলি। মাস্টার্স অবধি তারা খুব ভালো করছে, হয়তো তারা পিএইচডি তে চান্স পেলো, কিছুদিন কন্টিনিউ করলো, তারপর যখন এই একটা দ্বন্দ্বের জায়গা তৈরি হচ্ছে, তারা হয়তো সবাই আর মানে লড়ে বেরিয়ে আসতে পারে না সেখান থেকে। এবং লিঙ্গ রাজনীতি তো নিশ্চয়ই আছে, মানে সেটা আমি একবার বলছিলাম যে কই আমরা তো কিছু ফেস করিনি। আমাকে একজন অধ্যাপিকা বললেন যে তোমরা মানে ছোট, তোমরা ক্যারিয়ারের একদম শুরুর দিকে আছো বলে বুঝতে পারো না, যত ওপরে যাবে তত এই ব্যাপারগুলো আরো প্রকট হয়। এবার সেটা তো কিছু মানে পুরনো প্রজন্মের কিছু তো ব্যাগেজ আছেই, সেটা কবিতার ক্ষেত্রেই হোক, সেটা বিজ্ঞানের ক্ষেত্রেই হোক। মানে আজকে আমাদের সমবয়সীরা যত সহজে একজন মহিলা সতীর্থকে স্বীকার করে নিতে পারে, পূর্ববর্তী প্রজন্মে সেটা তো অতটা ছিল না। তো আলটিমেটলি যেটা মানে যে কারণে এই অনুষ্ঠানটা শুরু করেছিলাম আমি, যে ভাবার জন্য যে বিজ্ঞানী হোক, ব্যবসায়ী হোক, অভিনেত্রী হোক, ঠিক মানে এই যে কবি আর মহিলা কবি, ডাক্তার আর মহিলা ডাক্তার, আর ব্যবসায়ী আর মহিলা ব্যবসায়ী, মানে কেন যে এটা আলাদা করে করা হবে সেইটার জায়গাটাতে, মানে আলটিমেটলি কিন্তু আমাদের স্ট্রাগলটা যেহেতু অনেক দিন ধরে হয়নি, অবশ্যই, এবং যখন করতে যাচ্ছি কোথাও গিয়ে একটা পিছনে একটা ভীষণ। তবে আমি সেই সঙ্গে আশাবাদী, ওই যেটা তোমাকে বলছিলাম যে কবিতার ক্ষেত্রে যেমন দেখেছি যে ঠিক ১ দশক আগেও মহিলা কবিদের প্রতি তাদের সতীর্থ পুরুষ কবিদের যে পারসেপশন, সেটা কিন্তু আমাদের সময় এসে বদলে গেছে।
ফলে আমি জাস্ট আশা রাখি যে আরো 10 বছরে নিশ্চয়ই আরো মানে অনেক সহচরী আর আয়তদের হয়তো এটা অতটা হবে না, সমস্যা হবে হবে না সেটা। কারণ এই চেঞ্জটাও কিন্তু হঠাৎ মানে অনেকখানি বদলই এসেছে। হ্যাঁ একদমই তাই। আর তুমি একটা কিছু পড়বে বলছিলে যে হ্যাঁ, আমি পড়বো ঠিক না, আমি তুমি জিজ্ঞেস করছিলে না বিজ্ঞানের ক্ষেত্রে মহিলাদের আমি অবস্থান অবস্থান নিয়ে, এটাও পুরনো ঘটনা, এখন আশা করা যায় এরকম অবস্থা নয়। আমি জাস্ট একটা অংশ বলছি তোমাকে, মানে সেটা আমি এই যে ডিএনএ এর আকৃতি নিয়ে যারা গবেষণা করেছিলেন, যে ওয়াটসন আর ক্রিক, উইলকিন্স, এবং তার সঙ্গে আরেকজন ছিলেন তরুণী রসায়নবিদ রোজালিন্ড ফ্র্যাঙ্কলিন। এবং যেটা মজা হয়েছিল যে বাকিরা যখন ডিএনএ স্ট্রাকচারটা কেমন হবে খুঁজে বার করছেন, চেষ্টা করছেন মানে তাত্ত্বিকভাবে, এই রোজালিন্ড ফ্র্যাঙ্কলিনের এক ছাত্র একটা মানে ছবি তোলে যে একটা এক্স রে প্যাটার্ন থেকে বোঝা যায় যে ডিএনএটা যে ডাবল হেলিক্স, ওই ফর্মটা কিন্তু ওখান থেকে পাওয়া যায়। এইবার আবিষ্কারের কৃতিত্ব সম্পূর্ণভাবে পান বাকি তিনজন। রোজালিন্ড ফ্র্যাঙ্কলিনকে ভুলে যাওয়া হয়, উনি মারাও গেছিলেন অল্প বয়সে, ফলে নোবেলের জন্য উনি বিবেচিত হননি। কিন্তু আমি জাস্ট একটা জিনিস পড়ে শোনাতে চাইছি যে এই ওয়াটসন আর ক্রিকের মধ্যে ওয়াটসন কিভাবে স্মৃতিচারণ করছেন রোজালিন্ড ফ্র্যাঙ্কলিন সম্পর্কে। মানে এটা জাস্ট দেখানোর জন্য যে একজন প্রতিভাময়ী বিজ্ঞানীকে তার একজন সতীর্থ কিভাবে দেখছেন। আমি ইংরেজিটা থেকে বাংলাটা আমার, যে দেখেই বোঝা যেত সহজে এ মেয়ে ঝুঁকবে না, এমনিতেই ও নিজের নারী সুলভ গুণগুলোকে ইচ্ছে করে সামনে আনতো না। চেহারায় এক ধরনের কাঠিন্য থাকলেও একেবারে যে আকর্ষণীয় ছিল না রোজালিন্ড এমন নয়। জামা কাপড়ের দিকে একটু মন দিলে হয়তো ওকে সুন্দরী লাগতো, অথচ সেদিকে নজরই দিত না। এক ঢাল কালো চুল, কিন্তু লিপস্টিক পরবে না। বয়স 31, এদিকে ওর পোশাক নির্বাচন নীল মোজা পরা বয়ঃসন্ধির ইংরেজ মেয়েদের মতো। আমরা তো ধরেই নিয়েছিলাম যে রোজালিন্ড নির্ঘাত কোনো খিটখিটে আর অতৃপ্ত মায়ের সন্তান। এটা একজন বিজ্ঞানী, একজন ব্রিলিয়ান্ট সায়েন্টিস্ট আরেকজন ব্রিলিয়ান্ট সায়েন্টিস্ট সম্পর্কে বলছেন, এবং একটা চ্যাপ্টার শেষ করছেন যে ওর আত্মজীবনী ডাবল হেলিক্সে, দ্য থট কুড নট বি অ্যাভয়েডেড দ্যাট দ্য বেস্ট হোম ফর আ ফেমিনিস্ট ওয়াজ ইন অ্যানাদার পারসনস ল্যাব। মানে একজন ফেমিনিস্ট সায়েন্টিস্ট আমার ল্যাবে ওয়েলকাম না, অন্য লোকের ল্যাবে যাক। তো এইটা মানে এটা আমি অনেককেই বলি যে এইটা পড়লে কিন্তু বোঝা যায় যে মেয়েরা কোন জায়গা থেকে লড়াইটা আসলে শুরু করেছে। যে যেখানে একজন তার মেধা নিয়ে কোনো কথা হচ্ছে না, তার কাজের ডেডিকেশন নিয়ে কথা হচ্ছে না, তিনি লিপস্টিক পরলেন কি পরলেন না, তার পোশাক কি পরলেন, তিনি কিরকম মায়ের সন্তান, মানে এইটা পড়ে আমার এত মানে প্রতিবার মানে ছিটকে পড়ার মতো রাগ হয় সেটা। তো সেখান থেকে হয়তো অনেকটা রাস্তাই বেরিয়ে আসা গেছে, কিন্তু নিশ্চয়ই অনেক যুদ্ধ বাকি আছে এবং আমার মনে করা উচিত। এবং এটা করে যাওয়া উচিত যে একটা প্রজন্ম লড়লে তবে তার ব্যাটনটা পরের প্রজন্মের হাতে যাবে। একদমই তাই। যেমন আমার লড়াইটা এক ধরনের একটা লড়াই চলছে, যে অবশ্যই লড়াইটাতে যে একা পুরুষ না ছাড়াও যে আমরা লড়তে পারি এবং চলতে পারি। এবং এই লড়াইটাই আজকে যখন তোমার মেয়ে দেখছে, সে কিন্তু একটা অন্যরকম আত্মবিশ্বাস নিয়ে বড় হচ্ছে, যে সেটা মানে পুরুষ সঙ্গীতার থাকুক বা না থাকুক, আমি নিজে স্বয়ং সম্পূর্ণ। ওর সঙ্গে আছে কিনা থাকতে পারে, নাও থাকতে পারে, কিন্তু আমার যে একটা মানে আমার নিজস্ব অস্তিত্ব আছে, আমি একটা কাজ একা একা পারি, এই সাহসটা তো মেয়েদেরকে দেওয়ার মানে দরকার ছিল। আর এবার একটু ঝটপট প্রশ্নের উত্তর, দ্রুত আগুনের ঝাঁপ, এটা আমাদের র্যাপিড ফায়ার রাউন্ড। এই রে, আমি তো খুব দ্রুত। না, তোমারই পছন্দের খুব ছোট ছোট প্রশ্ন, এক কথায় উত্তর মতো। আচ্ছা, তোমার প্রিয় কবি? একজনকে বেছে নেওয়া শক্ত, তবে যদি একটা নাম বলতে বলো তাহলে শঙ্খ ঘোষ। আচ্ছা, মহিলা কবি? সংযুক্তা বন্দ্যোপাধ্যায় আমার ভীষণ প্রিয়। আচ্ছা, ছোটবেলায় কোনো বিজ্ঞানী রোল মডেল ছিল? না, আলাদা করে সেভাবে কিছু ছিল না। কোরিয়ায় থাকার সময় সব থেকে অপছন্দের খাবার কি ছিল? আমার অপছন্দের খাবার কিছু ছিল না, তবে একবার একটা ফর্মাল ডিনারে একটা আস্ত বড় অক্টোপাস, এত বড় একটা মানে 3-4 কেজির অক্টোপাসকে সামনে কড়াইতে একদম মানে কাঁচা অবস্থায় সামনে রান্না করে দেয়া হয়েছিল। তো সেটা ওই আর কি মনের জোর রেখে নিয়েছিলাম, যে না হলে বাকিদের খারাপ লাগবে, ওরা এত ভালোবেসে খাচ্ছে, কিন্তু ওই দৃশ্যটা একটুখানি ভীতিপ্রদ ছিল। আমি ভাবতে পারছি ব্যাপারটা। গবেষণা
আর লেখালেখি, হ্যাঁ। এর বাইরে যদি তোমাকে বলা হয় যে একটা গোটা দিন থাকতে, কি হ্যাঁ। নিয়ে থাকবে? আহ, ইচ্ছে মতো বই পড়বো, ইচ্ছে মতো গান শুনবো, ছেলের সঙ্গে খেলা করবো, এইসব। পুটুসের করা সব থেকে কঠিন এবং শ্রেষ্ঠ প্রশ্ন। এই রে, এটা বলা খুব মুশকিল। নানান রকম এটা কি করে কাজ করে, ওটা কি করে কাজ করে, এবং ধরে নেয় মা যেহেতু ফিজিক্স জানে, মা হয়তো এগুলো সব উত্তর জানবে। সেটা বহু ক্ষেত্রেই হয় যে আমার চটজলদি উত্তর থাকে না। কাজে এরকম বোধহয় একটা বিশাল লিস্ট রয়েছে। একটা আলাদা বলো যে করে- এখন এই মুহূর্তের ওর কি ফেস দিয়ে যাচ্ছে প্রশ্নে? আলাদা করে মনে পড়ছে না। এই মুহূর্তে যেগুলো চলছে সেগুলো একটুখানি আমার পক্ষে সহজ। ও প্রচুর পুরাণ পড়ছে এবং সারাক্ষণ এটার এই ওটার ওই, এটা কেন সেটা কেন, তো সেগুলো হয় আমি জানি, নয় আমি জানি না। আর এখন দেখছি ও আমার চেয়ে বেশি জেনে গেছে, ফলে ওই এখন আমাকে বলছে এটা ওটা। আমার মেয়ের যেমন একটা ভয়ঙ্কর সমস্যা হচ্ছে বয়স, মানে ওর বয়স কত, তোমার থেকে কত ছোট, আমি ও। মোটামুটি পাগল হয়ে যাচ্ছি। ও এইটা আমি জানি না, এটা কিন্তু আয়তরও আমি দেখেছি বয়স টয়স এগুলো নিয়ে, মানে কার কোন সালে জন্ম আবার অঙ্ক করে করে মিলিয়ে হ্যাঁ। দেখে, তাহলে 2025 থেকে এত মাইনাস মাইনাস করলে কত হয়। মানে থ্রেশহোল্ড হচ্ছে ও আর আমি, ওর থেকে কত বড় আর আমার থেকে কত ছোট। তোমার প্রশ্ন শেষ এবং মজা হলো বেশ তোমার খুব সাথে মজা কথা হলো। বলে। এবার একটু তোমার জন্য কিছু ছোট ছোট গিফট আছে। আরে বাস, থ্যাংক ইউ। তোমার জন্য আছে ডেজের তরফ থেকে একটা 30% ডিসকাউন্ট ভাউচার। আরে বাস, এ তো দারুণ কাজে লাগবে। লাস্ট্রাদার তরফ থেকে আছে 30% ডিসকাউন্ট ভাউচার। থ্যাংক ইউ। প্রতীক্ষণের তরফ থেকে আছে 30% আরে ডিসকাউন্ট বাস। ভাউচার। আমার তরফ থেকে আছে একটা 1000 টাকার থ্যাংক ভাউচার। ইউ সো মাচ। ও স্টোরের তরফ থেকে আছে একটা 25% ওরে অফ। বাবা, আর বি বনি স্যালনের তরফ থেকে আছে 500 রুপিজের একটা অফ। থ্যাংক ইউ। হাটারি গ্রিলস এর তরফ থেকে আছে একটা 750 টাকার ভাউচার। ওরে বাবা, এটা একদম ঝোলা ভরে নিয়ে যাচ্ছি। তুমি বলছিলে না যে এখনকার দিনে ছেলেকে কিভাবে মানুষ করা উচিত যাতে এই লিঙ্গ সাম্যের ব্যাপারটা আসে। আমার আরেকটা জিনিস মনে হয় যে শিশু সাহিত্যের এখানে একটা বিশাল ভূমিকা থাকতে পারে। মানে খেয়াল করলে দেখবে যে এখন যে বইগুলো ছোটদের জন্য লেখা হচ্ছে সারা পৃথিবীতে, আমাদের এখানে বরং আমি তত বেশি দেখিনি। যে সেটা হচ্ছে কনভেনশনাল রূপকথা থেকে কিন্তু সেগুলো অনেকটা সরে এসেছে। একেবারে সেই যে তথাকথিত বন্দিনী রাজকন্যাকে রাজপুত্র এসে উদ্ধার করবে, সেই গল্পটা কিন্তু আর বাবা। চলে না। ঠাকুমার ঝুলি গেছে। আজকে আমি ছেলের সঙ্গে জুলিয়া ডোনাল্ডসন, আমাদের দুজনেরই খুব প্রিয় লেখিকা, আমরা পড়ি সেখানে যে একজন রাজকন্যা, মজা করে লেখা যে সে প্রাসাদ জীবন চাইছে না, সে বেরিয়ে পড়তে চাইছে, সে ডাক্তার হতে চাইছে। মানে আমার মনে হয় এই ছোটবেলা থেকে তারা যে বই পড়ছে, সিনেমা দেখছে, সেগুলোর মধ্যে থেকেও এই বার্তাগুলো কিন্তু থাকাটা ভীষণ দরকার। এবং সেটা বোধহয় যারা বাংলাতেও লেখালেখি করেন তারাও একটু খেয়াল রাখলে আমার শিশু মনে হয় সাহিত্যের কিন্তু ভালো। যেমন ছবির হতো। জগতেও ভীষণ অভাব, আমার মনে হয় লেখার জগতেও ভীষণ অভাব, ভীষণ অভাব। ভীষণ অভাব। আশা করি যে লেখালেখি হোক এবং সেটা হোক, আরো এবং ওই জায়গাটা মাথায় রেখে হোক যে কিভাবে মারা যদি এগিয়ে আসে এবং বাবারাও নিজের নিজের মতো করে যারা যদি সেই ভূমিকাটা সাহিত্য চর্চা করছেন তারা যদি এগিয়ে আসেন করেন। খুবই ভালো হয়। আচ্ছা, একটা কবিতা দিয়ে শেষ করব তোমার। আচ্ছা, এটা কি নাম বইটার? এটার নাম জেনেসিসের 7 দিন। আচ্ছা, এই লেখাটার নাম অ্যাপোক্যালিপস। পৃথিবী ধ্বংসের দিন আজ, কি হবে জানে না কেউ। ভূমিকম্প, জলোচ্ছ্বাস, মুহুর্মুহু বাজ, সূর্য আরো স্ফীত হচ্ছে, ঊর্ধ্বমুখী উষ্ণতা, পারদ, চতুর্দিকে রক্তবর্ণ রোদ। অথচ ব্রহ্মাণ্ডে অতি দূর কোনো দূরতম কোণে একটি নক্ষত্র জন্ম হলো এই। অচিরে তারাটি হয়তোবা খুঁজে পাবে গ্রহ তার, তৈরি হবে জল, হাওয়া, মাটি। আদম আর ইভ আসবে, স্বর্গচ্যুত হবে ফের, গড়ে তুলবে ভালোবাসা, ঘর। সে গ্রহেও দেখা দেবে জন্মান্ধ হুমার কেউ, কোনো এক দস্যু রত্নাকর। আমরাও ফিরে আসব ক্রৌঞ্চ মিথুনের মতো, বুকে বেঁধা সভ্যতার তীর। ডানা থেকে অবিশ্রাম ঝরে পড়বে ধুলোবালি নষ্ট পৃথিবীর। আমাদের এই পর্বের প্রশ্ন হলো, আমাদের আজকের অতিথি রাকা। রাকা দক্ষিণ কোরিয়ায় প্রায়শই যে খাবারটি খেত তার নাম কি?
রাকা দক্ষিণ কোরিয়ায় প্রায়শই যে খাবারটি খেত তার নাম কি? ঝটপট উত্তরটি পাঠিয়ে দিন নিচে দেওয়া মেল আইডিতে। আর আমাদের অনুষ্ঠানটি যদি ভালো লাগে তবে অবশ্যই শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, হাইপ বাটনটি প্রেস করতে কিন্তু ভুলবেন না। সবাই খুব ভালো থাকুন, ধন্যবাদ। দশভুজা নাশে ভুল তো তার হয়, তার জীবন জুড়ে হাজারো পরাজয়, তবুও তার পথে থামার প্রথা নেই, আগলে যায় সরে চলার খেয়ালে, সীমানা ভোলার দুরানা সেই। কপালে লেখা টেখা কিছু নেই, আছে যা তাকে বলে ধপ। কপালে লেখা টেখা কিছু নেই, আছে যা তাকে বলে